আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। এটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নবগ্রাম ইউনিয়নের আতর চেয়ারম্যান ঘাট বাজারে একটি লাশ পাওয়া যায়। সেই লাশকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটির সময় 2020 সাল। আর লাশ কালাম ভাইয়ের প্রকৃত নাম আসলে মোহাম্মদ আবুল কালাম। উনি গোয়ালন্দ উপজেলার বিভিন্ন ধরনের বিশেষ করে যে লাশগুলো বা যে মানুষগুলো অপমৃত্যু হয় যাদের, এই সমস্ত লাশগুলো মানে নিয়ে আসার জন্য পুলিশ এই কালাম ভাইকে খবর দেন। কালাম ভাই সে লাশগুলো সংগ্রহ করে এবং রাজবাড়িতে নিয়ে যায়। রাজবাড়িতে নিয়ে যাওয়ার পর সেটা পোস্টমর্টেম করার পরে আবার এই লাশগুলো তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। এটি উনি মাঝে মাঝে করেন, তবে এটি কিন্তু ওনার একমাত্র পেশা নয়। উনি ওই গোয়ালন্দ বাজারের কাছে জামতলা নামে একটা জায়গা আছে, এই জামতলা এই জায়গাতে ওনার একটা চায়ের দোকান রয়েছে। অসাধারণ সুন্দর চা বানানোর হাত ওনার। আমি নিজেও সে চা খেয়েছি এবং আমাদের কয়েকজন লিসেনার্সও ওনার পরিচয় পাওয়ার পর ওনার সাথে দেখা করেছেন, ওনার হাতে চা খেয়েছেন, যেটা উনি আমাকে পরবর্তীতে বলেছেন। তো যাই হোক, 2020 সালের কোনো এক সকালে হঠাৎ করে গোয়ালন্দ থানার ওসি সাহেব কালাম ভাইকে ফোন করেন, একটি লাশ আনতে যেতে হবে। এটি উপজেলার নবগ্রাম ইউনিয়নের আতর চেয়ারম্যান ঘাট বাজারে। তো আতর চেয়ারম্যান ঘাট বাজারে যাওয়ার জন্য ছোট্ট একটি নদী পার হতে হয়। আসলে এটা নদী না, এটাকে নালা বলতে হবে। কারণ হচ্ছে পদ্মা নদীর বিভিন্ন ছোট ছোট মানে যখন বর্ষাকাল থাকে তখন ছোট ছোট নালার মতো সৃষ্টি হয় পানি বেশি থাকার কারণে। নর্মালি যখন শুকনো মৌসুম থাকে তখন সেখানে পায়ে হেঁটে, মোটরসাইকেলে, কখনো কখনো পিক আপ বা নসিমন করিমন এগুলো নিয়েও চলে যাওয়া যায়। তো যেহেতু তখন বর্ষাকাল ছিল, এই জন্য সে তখন গাড়ি নিয়ে সরাসরি যাওয়ার সুযোগ নেই। কালাম ভাইয়ের একটি পিক আপ আছে, যে পিক আপে উনি মাঝে মধ্যে এই লাশগুলো নিয়ে রাজবাড়ি লাশ কাটা ঘরে নিয়ে যান এবং আবার সেই লাশগুলো নিয়ে এসে তাদের পরিবারকে বুঝিয়ে দেন। তো ওসি সাহেবের ফোন পেয়ে তিনি তার ওই পিক আপটি নিয়ে এবং আরও যেই পুলিশের অন্য সদস্য যারা ছিল তারাও তাদের গাড়ি নিয়ে আতর চেয়ারম্যান ঘাট বাজারের দিকে যেতে থাকেন। নির্দিষ্ট জায়গায় যাবার পর তখন তো আর গাড়ি নিয়ে ওই পাশে যাওয়া যাচ্ছে না। তখন পুলিশ সহ অন্যান্যরা যারা ছিলেন, কালাম ভাই ছিলেন, ওনারা একটি নৌকায় ওই ছোট্ট নালাটা পাড়ি দেন। পাড়ি দেওয়ার পরে সবাই মিলে চলে যান নির্দিষ্ট স্থানে। কালাম ভাইয়ের বর্ণনা অনুযায়ী এই লাশটি ছিল 6 থেকে 7 দিন আগে মারা যাওয়া একজন পুরুষ মানুষের লাশ। তাকে হত্যা করা হয়েছিল। পুলিশের কাছে যখন এই অপমৃত্যুর খবরটি আসে তখনই লাশ কালাম ভাইকে তারা সেখানে নিয়ে যান। লাশের অবস্থা খুবই ভয়াবহ হয়ে গিয়েছিল। চেহারা দেখে চেনা যায় না এবং পচে ফুলে একাকার অবস্থা, প্রচন্ড দুর্গন্ধ। ডেড বডির যে প্যাকেট থাকে উপরে পুলিশ লেখা, এই প্যাকেটে লাশটিকে ঢোকানো হয়। কিন্তু ঢোকানোর পর একটা সমস্যা দেখা দিল। লাশের গায়ে মানে শরীর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যে এই লাশটির ধারের কাছে কেউ যেতে পারছিল না। মানে কেউ ধরার সাথে সাথে আবার রেখে দিচ্ছিল যে তারা সহ্য করতে পারতেছে না। এখন কালাম ভাইয়ের উপর দায়িত্ব পড়ে এই লাশটিকে নিয়ে যাওয়ার জন্য। তখন কালাম ভাই এই লাশটিকে নিজের কাঁধে ওঠান এবং কাঁধে উঠিয়ে উনি লাশটি নিয়ে যেতে থাকেন। যখন লাশটি উনি কাঁধে নিয়ে পুলিশ সহ ওই ঘাটে আবার চলে আসেন, ঘাটে কিন্তু অনেকগুলো ট্রলার ছিল, কিন্তু কোনো ট্রলারই এই লাশ টানতে রাজি হয় না। সবাই বলে এই তো অল্প একটু, তো সামান্য একটু, এতটুকু পার করে দাও। কিন্তু কোনো ট্রলার যে মাঝিরা যারা ছিল, যে বোটম্যান ছিল, তারা বলে যে না, আমরা ট্রলারে লাশ টানি না। পুলিশরা যখন দেখলো যে কোনো ট্রলার মানে রাজি হচ্ছে না, সেখানকার যারা মাঝিরা রাজি হচ্ছে না, তখন এই মাঝিদেরকে পুলিশরা ধমকাতে থাকেন যাতে করে তারা ভয় পেয়ে নিয়ে যায়। কিন্তু ফল হয় উল্টো। এই ট্রলারে থাকা মাঝিরা মোটর স্টার্ট দিয়ে ট্রলার সেখান থেকে নিয়ে অন্যদিকে চলে যান।
সেখানে কোনো ট্রলার আর ছিল না বললেই চলে। একটি ট্রলার শুধু ছিল। এই ট্রলারের মালিক বা যিনি মাঝি ওই সময় যারা ছিলেন, তার সাথে আবার কালাম ভাইয়ের খুব সম্পর্ক ভালো ছিল। কালাম ভাই খুব অনুনয় বিনয় করেন যে, ভাই আপনি এটা নিয়ে চলেন। আর পুলিশও যখন দেখে যে না, মানে ধমক দিয়ে লাভ হয়নি, তখন তারাও বেশ নরম সুরে তাকে রাজি করায়। সে রাজি হয়। লাশটিকে নিয়ে সবাই নদী পার হয়। নদী পার হওয়ার পরে কালাম ভাইয়ের পিকআপে লাশটিকে তোলা হয় এবং কালাম ভাই রাজবাড়িতে চলে যান। রাজবাড়ি লাশ কাটা ঘরে পোস্টমর্টেম করার পরে আবার একই জায়গায় ফিরে আসেন এবং একই ট্রলারে নিয়ে গিয়ে ওই লাশটি তার পরিবারকে বুঝিয়ে দেন। দাফন-কাফন শেষ হয়। কালাম ভাই সারাটা দিন এই লাশ নিয়ে ব্যস্ত ছিলেন। ওই দিন বাড়িতে ফিরতে তার বেশ রাত হয়ে যায়। রাত প্রায় 10টা কি 10:30 হয়ে যায়। উনি বাড়িতে ফিরে গোসল করে, খাওয়া-দাওয়া করে, এশার নামাজ পড়ে শুয়ে পড়েন। রাত তখন প্রায় 1টা কি 1:30 আনুমানিক। উনি আমাকে এক্সাক্ট সময় বলতে পারেননি, আনুমানিক একটা সময় বলেছিলেন। উনি বলছেন হঠাৎ দরজায় টোকার শব্দ। ঠক, 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 ঠক শব্দ করে বলছে, "কালাম ভাই বাড়িতে আছেন? কালাম ভাই?" তখন কালাম ভাই কিন্তু একদম ঘুম চলে আসছে, কারণ সারাটা দিন উনার অনেক পরিশ্রম হয়েছে। তো কালাম ভাই ভিতর থেকে বলে ওঠে, "কে?" তখন বাইরে থেকে বলে ওঠে, "আমি।" কালাম ভাই বলে ওঠে, "আমি কে?" তখন বাইরে থেকে ওই কণ্ঠস্বরটি বলে ওঠে, "আমাকে চিনতে পারছেন না? আমাকেই তো নিয়ে আজকে সারাদিন ব্যস্ত ছিলেন। আমাকেই তো টানাটানি করলেন। আমি এসেছি আপনার সাথে দেখা করতে।" তখন কালাম ভাই চিন্তা করেন, এত রাত্রে কে এই রসিকতা করছে? কাকে নিয়ে আজকে সারাদিন ব্যস্ত ছিলাম? উনি আসলে মানে বিষয়টা বুঝতে পারছেন না শুরুর দিকে। তখন বলে যে, "কে রে তুই? কাকে নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম?" তখন ওই কণ্ঠস্বরটি বলে ওঠে, "আজকে সারাটা দিন যে লাশ নিয়ে ব্যস্ত ছিলেন, আমি সেই লাশ। আপনার সাথে আমি দেখা করতে এসেছি।" কালাম ভাই তখন খুব বিরক্ত হন। চিন্তা করেন, এত রাত্রে আমার সাথে রসিকতা করার জন্য কে আসলো এখানে? তার স্ত্রী তখন কিন্তু এই কথোপকথন শুনছে, বাইরের ওই শব্দ তিনিও শুনছিলেন। তারও ঘুম ভেঙে যায়। তখন কালাম ভাই বলেন যে, "তুমি থাকো", তার স্ত্রীকে বলে যে, "তুমি থাকো, আমি দেখে আসি বাইরে আসলে কে আমাকে ডাকাডাকি করে। এত রাত্রে কে ডিস্টার্ব করে আমাকে? কে এই রসিকতা করছে, ঠাট্টা মশকরা করছে?" তখন কালাম ভাই দরজা খুলে বাইরে বের হন। তিনি শুরুতে বাইরে কাউকে দেখতে পান না। কিন্তু বাইরে কাউকে দেখতে না পেলেও উনার বাড়ির উঠোনে অদ্ভুত একটি জিনিস দেখতে পান। উনি দেখেন উঠোনের উপরে, মানে শূন্যের উপরে প্রায় 12-13 হাত উঁচুতে একটি কালো মেঘের মতো দেখা যাচ্ছে। মেঘ যেমন আমরা আকাশে দেখি, তুলোর মতো দেখা যায়। আবার কালো মেঘ যেমন দেখা যায়, ঠিক এরকম কালো মেঘ, মেঘের একটা টুকরো উঠোনের উপরে ভাসছে শূন্যের উপরে। এবং উনি ১ম এ দেখে চিন্তা করেছে যে, আচ্ছা আমি কি ঠিক দেখছি নাকি মানে ঘুম থেকে আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় এখন আছি। এই অবস্থা আমি চোখে ভুল দেখছি। কিন্তু উনি দেখেন যে উনি ঠিকই দেখছেন। হঠাৎ ওই মেঘের মধ্য থেকে একটি আওয়াজ ভেসে আসে, "এই কালাম, এদিকে আয়।" কালাম ভাই তখন তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেন। কালাম ভাই কিন্তু এমনিতে অনেক সাহসী একজন মানুষ। কারণ উনি রাত নাই দিন নাই যেভাবে লাশ টানেন, সাহস না থাকলে এটা সম্ভব নয়। আরো একটি বিষয় বলে রাখি, কালাম ভাই কিন্তু কোনো ধরনের কোনো নেশা করেন না। উনি চমৎকার একজন মানুষ, খুব ভালো একজন মানুষ, নামাজ কালাম পড়েন। উনি কোনো ধরনের নেশা করে লাশ টানেন না। তো যার কারণে এলাকায় ওনার একটা খুব ভালো নামডাক আছে। কিন্তু যেহেতু এক নামে চেনার জন্য কালাম নামে আরো অনেকেই আছে, এইজন্য সবাই তাকে লাশ কালাম নামে চেনে। তো উনি তো মানে চিন্তা করেছে যে কি ব্যাপার? এভাবে আমাকে ভিতর থেকে ডাকছে। তো উনি আসলে খুব ভয় পেয়েছেন ওই সময়। এমনিতে কখনো লাশ টানাটানি করতে গিয়ে ভয় না পেলেও ওই সময় উনি মারাত্মক ভয় পান। তখন হঠাৎ উনি আরো দেখেন যে ওই মেঘের ভেতর থেকে
কিছু একটা জিনিস বাইরে বের হয়ে আসছে। এবং ওনার ঘরের বারান্দায় কিন্তু লাইট ছিল এবং লাইটের আলো ছিল। এমনটা নয় যে অন্ধকারে বা চাঁদের আলোতে উনি দেখছেন, বিষয়টা এরকম নয়। উনি ওই লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে যেই জিনিসটি ওই মেঘের মধ্য থেকে বের হয়ে এসেছে সেটি আর কেউ নয়, সত্যি আজকে যে লাশটি নিয়ে উনি সারাটা দিন কাটিয়েছেন, টানা হেচড়া করেছেন, এটি সেই লাশ। ওই লাশটি আস্তে আস্তে কালাম ভাইয়ের কাছে চলে আসে, কিন্তু কালাম ভাই তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেন। উনি সেখান থেকে দৌড়িয়ে পালাতেও পারছেন না, নড়াচড়াও করতে পারছেন না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওই অবয়বটি তার যত কাছে আসছে তত ভয় পান উনি, এবং একটা সময় আর উনি ওনার সেন্স ধরে রাখতে পারেননি, অজ্ঞান হয়ে পড়ে যান। ওদিকে ঘরের ভেতর থেকে তার স্ত্রী চিন্তা করে কি ব্যাপার, 5-7 মিনিট হয়ে যাচ্ছে, কোনো সারা শব্দ নাই। উনি আবার দেখার জন্য ঘরের বাইরে বের হন। ঘরের বাইরে বের হয়ে দেখেন কালাম ভাই উঠোনের উপর অচেতন অবস্থায় পড়ে আছে। উনি বাড়ির অন্য সদস্যদেরকে ডাকাডাকি করেন, তারা উঠে আসে, কালাম ভাইকে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। তার জ্ঞান ফিরলেও উনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং ফরিদপুর মেডিকেলে বেশ কিছুদিন উনি ভর্তি ছিলেন। এই ঘটনার পরে কালাম ভাই আমাকে ফোন করেন। ফোন করার পরে তিনি আমাকে এই ঘটনাটি খুলে বলেন এবং এই ঘটনাটি প্রচার করতে বলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল কালাম ভাইয়ের সাথে ঘটনা, কিন্তু তার মানে এই নয় যে এই একটি ঘটনাই কালাম ভাইয়ের সাথে ঘটেছে। কালাম ভাইয়ের ভাষ্য অনুযায়ী উনি যত লাশ এ যাবৎকাল পর্যন্ত টেনেছেন বা নিয়েছেন বা যাদের সাথে দেখা হয়েছে, যে লাশগুলোর সাথে, বিশেষ করে এই লাশগুলো লাশ কাটা ঘরে নেয়ার জন্য যে সমস্ত লাশগুলোর সাথে তার দেখা হয়েছে, উনি নাকি যখন রাত্রে একা একা হেঁটে যান, এই প্রত্যেকটি লাশ উনি দেখতে পান যে তারা সবাই তার সাথে সাথে হাঁটছে। এটি আমার কথা নয়, এটি কালাম ভাইয়ের কথা। প্রিয় লিসেনার্স, কালাম ভাইয়ের আরো কিছু ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে আবারও আসব। আপনারা কেউ চাইলে কালাম ভাইয়ের সাথে দেখা করতে পারেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জামতলা নামক যে বাজারটা আছে, সেই বাজারেই কালাম ভাইয়ের চায়ের দোকান। এক নামে সবাই তাকে চেনে, লাশ কালাম বলে। ভৌতিক না অলৌকিক তা জানি না, তবে ভয়ের অবশ্যই। 7 বছর আগের কথা। আমার ছেলের বয়স তখন মাত্র 1 বছর। আমার স্বামী একজন কাপড়ের ব্যবসায়ী, এজন্য মাঝে মাঝে তাকে কয়েকদিনের জন্য বাড়ির বাইরে থাকতে হতো। আমার শ্বশুরবাড়ি গ্রামের তাদের বড় ছেলের কাছে থাকে, সুতরাং মাঝে মাঝে আমাকেও তাদের বাড়িতে থাকতে হতো। আমাদের প্রতিবেশীর মধ্যে একজনের সাথে আমাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তার বৃদ্ধা মা আমাকে দেখলেই কেমন যেন রেগে যেতেন। আমার বাচ্চা হবার পর আমার শাশুড়িকে বলেছিলেন আমি নাকি ডাইনি, আমাকে আর আমার বাচ্চাকে যেন দূর করে দেয়। এ কথা জানার পরে আমি তাদের সাথে অনেক ঝগড়া করি। তারপর থেকে আমাকে দেখলেই তিনি অন্যদিকে চলে যেতেন। ওনাদের কথা বলছি কেননা এই ঘটনার মূল কারণ ছিলেন তারাই। সেবার আমার স্বামী কাজের জন্য বাংলাদেশে গিয়েছিলেন। শাশুড়ির আসার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। এদিকে বাড়িতে আমি আর আমার 1 বছর বয়সী বাচ্চা। এলাকার চোর ডাকাতের উপদ্রবও অনেক। রাতে ঘুমোতে গেলেও প্রচন্ড ভয় লাগতো। প্রথম যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমার বাচ্চাকে গোসল করানোর জন্য চুলোর গরম পানি দিয়ে আমি বাচ্চাকে ঘুম থেকে ওঠাতে গেলাম। তারপর যখন গরম পানি নিতে রান্নাঘরে গেলাম, তখন দেখলাম পাতিলের মধ্যে পানির বদলে টকটকে লাল রক্ত। শাফিন ভাই ঘরের দরজা জানলা সব বন্ধ ছিল, তার উপর আমার কিচেনটাও বাড়ির ভেতরে, সুতরাং অন্য কারো পক্ষে সেখানে যাওয়া কিছুতেই সম্ভব না। আমি এতটা ভয় পেয়েছিলাম যা বলার বাইরে। সেদিন আর ওকে গোসল করাইনি। রাতের বেলা কিচেনে গিয়ে দেখি পাতিলের মধ্যে রক্ত জমাট বেঁধে আছে। তখন সেই পাতিলটা পরিষ্কার করে শুতে চলে গেলাম। বুঝতে পারছিলাম না কেন এমনটা হলো। রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেল।
চোখ মেলে তাকিয়ে অন্ধকারে প্রথম কিছুই বুঝতে পারিনি। তারপর বুঝতে পারলাম আমার পেট অনেক ব্যথা করছে, খুব খিদে পেয়েছে। লাইট জ্বালিয়ে ফ্রিজ থেকে কয়েকটা ফল বের করে খেলাম। তারপর আবার শুয়ে পড়লাম। চোখে যখন ঘুম আসি আসি করছে, ঠিক তখন একটা শব্দে আমি চমকে উঠলাম। আমার মনে হলো যেন আমাদের পাশের ঘরে হাঁটাহাঁটি করছে কেউ। আমার গলা কিছুটা শুকিয়ে গেল। শুকনো গলায় জিজ্ঞেস করলাম, কে ওখানে? যদিও আমি জানি ওখানে কারো থাকার কথা না। কোনো সাড়াও পেলাম না। ধীরে ধীরে শব্দটা ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে এলো। তারপর কিছুক্ষণ সবকিছু নিস্তব্ধ। আর তারপর হঠাৎই আমার ঘরের দরজায় টোকা। আমার হার্টবিট তখন বন্ধ হবার জোগাড়। বেশ জোরে জোরে 3 বার টোকা পড়ল। আর তারপর আবার সবকিছু শান্ত। আমি আমার বাচ্চাটাকে জড়িয়ে ধরে গুটিসুটি মেরে শুয়ে রইলাম। সে রাতে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এর পরদিন যা ঘটে তাতে আমি এতটাই ঘাবড়ে যাই যে আমার বাড়িতে ফোন করে আমার মাকে আসার জন্য বলি। ব্যাপারটা হচ্ছে, পরদিন সকালে আমি ঘর গোছাচ্ছিলাম, এমন সময় আমার বাচ্চা কান্না করে ওঠে। দৌড়ে ওর কাছে গিয়ে দেখি ওর হাতে ছোট্ট একটা পুতুল ধরা, আর ওর পুরো শরীর ঝাঁকুনি দিয়ে কাঁপছে। পুতুলটা একেবারে সাধারণ, দেখে মনে হলো যেন টুকরো কাপড় জোড়াতালি দিয়ে কেউ বানিয়েছে সেটা। আমি ঝাটকা মেরে ওর হাত থেকে পুতুলটা নিয়ে নিলাম, আর সাথে সাথে আমার হাতে চিনচিন করতে শুরু করলো, যেমনটা কারেন্ট শক লাগলে হয়। আমি তখনই সেটা মাটিতে ফেলে দিলাম। পুতুলটা দেখতেও সাধারণ হলো, কেমন যেন একটা অদ্ভুত বিশেষত্ব আছে সেটার। আমার বাচ্চাটা যেমন নাদোষ নুদোষ, কোমল আর মোলায়েম, পুতুলটাও দেখতে ঠিক যেন তেমনটাই। পুতুলটা ঠিক বুকের মাঝখানে লাল কালি দিয়ে একটা ক্রস চিহ্ন আঁকা। আমার কেন জানি জিনিসটাকে ভালো লাগলো না। জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম সেটা। তারপর ঘরদোর গুছিয়ে বাচ্চাটাকে গোসল করালাম। ওকে ঘুম পাড়িয়ে আমি গেলাম রান্না বসাতে। রান্না যখন অর্ধেক পর্যায়ে, ঠিক তখন শুনতে পেলাম কোনো একটা বাচ্চা যেন হাসছে। আমার বাচ্চা নয়, তার থেকে বড় কোনো বাচ্চা। আমাদের ঘর থেকেই আসছিল হাসির আওয়াজটা। আমি নীরবে সেদিকে গিয়ে দরজা দিয়ে উঁকি মেরে দেখি আমার 1 বছর বয়সী বাচ্চার হাতে একটা ছুরি নিয়ে পালঙ্কের একপাশে রাখা আমার একটা ছবিতে আঘাত করছে আর হাসছে। তার গলার স্বরও ভিন্ন, যেন বড় কোনো মানুষ। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। দৌড়ে গিয়ে ওর হাত থেকে ছুরিটা নিয়ে ফেলে দিলাম। তখন আমার বাচ্চা এক অদ্ভুত ভঙ্গি করে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যে দৃষ্টির বিবরণ দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার 1 বছর বয়সী বাচ্চা যে কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না, তার এমন আচরণে আমি বেশ ভীতু হয়ে পড়লাম। ওকে নিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলাম। ঠিক যখনই আমি বাড়ির আঙিনা থেকে বেরোলাম, অমনি আমার বাচ্চা চোখ বুঝে আমার কাঁধে ঢলে পড়ল। তারপর আমি আমার মাকে ফোন দিই। মা আসতে আসতে সন্ধ্যা পার হয়ে যায়। মা এলে পরেই আমি বাড়িতে ঢুকি। মাকে সবটা খুলে বলার পর মা আমাকে সান্ত্বনা দেয় যে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কোনো মতে 2-4টা খেয়ে মায়ের সাথে শুয়ে পড়লাম। গত রাতের মতো সে রাতেও হঠাৎই মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। ঘর পুরো অন্ধকার। পাশে হাতড়ে বুঝলাম কিছু একটা নেই। মাকে পেলাম, কিন্তু আমার বাচ্চা। এক ঝটকায় বিছানা থেকে উঠে লাইট জ্বাললাম। কোথাও নেই আমার বাচ্চা। আমাদের দুজনের মাঝখানে শুয়েছিল ও। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কোথাও পেলাম না তাকে। আমি তখন এদিক ওদিক খুঁজছি, কিন্তু দরজা তো বন্ধ ছিল, ওর তো বাইরে যাবার কথা না। আমি খাটের উপর বসে কাঁদছিলাম, আর ঠিক তখন একটা শীতল স্পর্শে আমি কিছুটা থমকে গেলাম। পেছন থেকে আমার গলায় একটা ধারালো ছুরি ধরে আছে কেউ। ধীরে ধীরে ঘুরে পেছনে তাকাতেই একটা ধাক্কা খেলাম। আমার বাচ্চা আমার গলায় ছুরি ধরে আছে। আমার সাথে সাথে তার হাত ধরে বসলাম আমি, কিন্তু ওইটুকু বাচ্চার হাতের জোরে আমি পেরে উঠছিলাম না। ঠিক তখন বাইরে থেকে আমার মা ঘরে ঢুকলো। এই দৃশ্য দেখে সে একটা হৃদয় বিতরক চিৎকার দিয়ে উঠল। দৌড়ে রান্নাঘর থেকে একটা ম্যাচ এনে আগুন জ্বালিয়ে ধরলো আম্মুর সামনে, আর সাথে সাথে আমার বাচ্চা আমার কোলে ঢলে পড়ল।
আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সে রাতে সারা রাত জেগেছিলাম। পরদিন ফোনের মাধ্যমে আমার স্বামীকে সবটা জানাই। সে জানায় সে খুব দ্রুতই বাড়ি ফিরছে। সেদিন সকালেই আমার মা আমাকে নিয়ে একজন তান্ত্রিকের কাছে দেখা করে। সব শুনে তান্ত্রিক আমাদের বাড়িতে আসতে রাজি হন। ওনাকে নিয়ে ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে যায়। তান্ত্রিক এসে প্রথমেই আমাদের পুরো বাড়িটা একবার ঘুরে দেখেন। তারপর ঘরে এসে আসন গেড়ে বসেন আর বলেন আমাদের বাড়িতে খুব খারাপ কিছু একটা আছে, তবে এটা এমনিতেই আসেনি, কেউ একজন এটাকে আমাদের উপরে লেলিয়ে দিয়েছে। আজ যদি তিনি না আসতেন তবে রাতেই হয়তো ভয়ানক কিছু একটা ঘটতে পারত। তান্ত্রিকের কথা মতো আমরাও তার সাথে মাটিতে বসলাম। তারপর তিনি হাত জোর করে চোখ বুজে কি যেন সব মন্ত্র পড়লেন। কিছুক্ষণ পরেই আমাদের ঘরের পরিবেশটা কেমন যেন গোমট হয়ে গেল। আমরা ঘামতে শুরু করলাম আর হঠাৎ একটা শব্দে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে হলো কেউ যেন রাগে ফোঁস ফোঁস করতে করতে আমাদের দিকেই এগিয়ে আসছে। আমি মুখ তুলে সামনে তাকালাম আর ঠিক তখন আমি যা দেখলাম তা দেখার কথা আমি কখনো ভাবতেও পারিনি। আমি দেখলাম একটা কালো ছায়ামূর্তি এসে তান্ত্রিকের পেছনে দাঁড়ালো। তার শরীর থেকে যেন আগুনের মতো তাপ বেরোচ্ছে। মুহূর্তের মধ্যেই সেই জিনিসটা আমার বাচ্চার উপরে ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। আমি তান্ত্রিকের দিকে তাকালাম। তান্ত্রিক একটা আঙুল দিয়ে আমাকে ইশারা করল চুপ থাকার জন্য, আর সাথে সাথে আমার বাচ্চার গলাটাও টিপে ধরল। এটা দেখে আমি তো পাগল হয়ে গেলাম। আমি তান্ত্রিকের হাত ধরে টেনে তাকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে একটা ধাক্কা দিয়ে পাশে ফেলে দিল। আমি দেয়ালে ঘা খেয়ে জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পরে আমি দেখি আমার মা আমার মুখের সামনে ঝুঁকে আছেন। আমি ধর্মর করে উঠে বসলাম। মাকে জিজ্ঞেস করলাম আমার বাচ্চা কোথায়। মা হাত দিয়ে দেখালো যে সে ঘুমাচ্ছে, তার গলায় একটা কালো ছোপের মতো দাগ। তান্ত্রিক তখনও আমার বাচ্চার পাশে বসে আছে। তারপর তিনি আমাকে একটা মন্ত্রপুত তাবিজ দেখালেন, যেখানে অদ্ভুত সব লেখা ছিল। এটা আমাদের বাড়ির এক কোণায় পোতা ছিল। তিনি তখন জানান আমাদের উপর নাকি কালো জাদু করা হয়েছিল। সেই খারাপ জিনিসটা আমার বাচ্চার উপরে ভর করত, তবে চিন্তার কোনো কারণ নেই, কেননা সেই জিনিসটাকে আবারও তান্ত্রিক অন্ধকার জগতে পাঠিয়ে দিয়েছেন। তবে আমার ছেলের গলায় সে কালো ছোপটা আজও রয়ে গেছে। আগের মতো অতটা স্পষ্ট নয়। তান্ত্রিক বলেছিলেন একটা সময় ওটা মুছে যাবে। আমার স্বামী ফেরার পরে সবটা শুনে ওই প্রতিবেশীর নামে থানায় একটা মামলা করে। পুলিশ জেরার মুখে সেই বৃদ্ধা স্বীকার করেন যে তিনিই নাকি ওই কাজ করিয়েছিলেন। তবে এখন আমরা ভালো আছি, এরপর আর কোনো সমস্যা হয়নি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালো দলেই আছেন। তো রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যে ঘটনাটি আপনার কাছে শেয়ার করছি, এই ঘটনাটি আমার জীবনের সবথেকে ভয়ানক একটা অভিজ্ঞতা ছিল। তো রাসেল ভাই, আমি যার কাছ থেকে এই ঘটনাটি শুনেছি তার নাম হচ্ছে মতিউর রহমান। আর উনি আমাদের যে উপজেলা আছে, সেই উপজেলার যে হাসপাতাল আছে, সেই হাসপাতালের মর্গে বহুদিন থেকে ডোমের কাজ করে আসতেছিলেন। যাই হোক, এখনও আছেন কি না আমি জানি না, বাট অনেক দিন পর ঘটনাটা মনে হচ্ছে আপনার সঙ্গে শেয়ার করা উচিত, তাই শেয়ার করছি। রাসেল ভাই, আমি তার কাছ থেকে যেভাবে শুনেছিলাম ঠিক সেভাবেই আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যেই মতিউর রহমানের কথা আমি বলছি, উনি ওনার জীবনে প্রায় 150 থেকে 300 লাশের মতো উনি কাটাছেঁড়া করেছেন। উনি ওনার জীবনে অসংখ্য লাশ দেখেছেন। দুর্ঘটনা, নদী থেকে উদ্ধার হওয়া, অজ্ঞাত মরদেহ, বৃদ্ধ, শিশু এবং অ্যাক্সিডেন্ট, বিষ খাওয়া, ফাঁসি দেওয়া সহ এমন কোনো ধরনের অপরাধের লাশ তিনি নেই যেই লাশটা তিনি কাটেননি বা যেই লাশটা তিনি লাশটার সঙ্গে তিনি জড়িত ছিলেন। যাই হোক, ওনার জীবনের শুরুটা হয়েছিল ওনার বাবার হাত থেকে, কারণ ওনার বাবা ছিলেন একজন পেশাগত ডোম। এরপরে তিনি এই বিষয়টা এই কাজে নিযুক্ত হন। প্রথম দিকে ওনার খুব বেশি ভয় লাগতো এবং পরবর্তী সময় ওনার আসলে জিনিসটা নাকি অভ্যাস হয়ে যায়, এখন ওনার ভয় লাগে না। আমি ওনার সঙ্গে পার্সোনালি অনেক কথা বলছি,
কিন্তু উনি আমাকে যেটা জানিয়েছেন যে ওনার একটুও ভয় লাগে না, ওনার এটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু এই এত কিছুর মধ্যেও ওনার এক রাতের ঘটনা এখনও ওনার জীবনে নাকি নালা দিয়ে ওঠে। তো সেই ঘটনাটাই আমার সঙ্গে শেয়ার করেছে। তো রাসেল ভাই, সেই দিনের যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে একটা বর্ষাকালের ঘটনা, এবং সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। এত জোরে বৃষ্টি হচ্ছিল যেন মনে হচ্ছে ঘরের টিনের ছাদ ফুটো করে পানি ভিতরে পড়বে। ঠিক এমন একটা রাতে, প্রায় রাত 11:30টার দিকে পুলিশ অজ্ঞাত একটি লাশ নিয়ে এলো। লোকটার বয়স আনুমানিক 35 কি 40-এর মতো হবে। মুখে কাদো লেগেছিল, শরীরে বড় কোনো রকমের আঘাত নেই, কিন্তু তার দুটো হাত শক্ত করে মুঠো করা। পুলিশরা ঘটনাস্থলে চেষ্টা করেছে এই মুঠোটা খোলার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, এবং আমাকে তারা লাশটা দেওয়ার পর এই বিষয়টা বলে যদি সম্ভব হয় আমি যেন এই যে লাশের মুঠোটা আছে সেই মুঠোটা যেন খুলে দেই। কিন্তু আমি অনেক চেষ্টা করার পরেও আঙ্গুল খুলতে পারি না। এরপর ডিউটিরত ডাক্তার বলেন কাল সকালে পরীক্ষা করা হবে, আজকে আপাতত এভাবেই লাশটাকে ফ্রিজে রেখে দাও। আমি আর আমার সহকারী মানে রাসেল ভাই, আমি ওই মতিউর রহমান ডোম হয়ে গেছি এরকমভাবে কথা বলতেছি আর কি। তো মতিউর রহমান এবং তার যে সহকারী ছিল, উনি ওই যে লাশটা যে ছিল সেই লাশটাকে নিয়ে স্টিলের টলিতে তুললাম এবং টলি ঠেলে সেই যে ফ্রিজের ঘর ছিল সেই ঘরের দিকে নিয়ে গেলাম। ঠিক দরজার সামনে পৌঁছাতেই দেখলাম যে টলিটা হঠাৎ করেই নিজের থেকে থেমে গেল। আমার মনে হচ্ছে যেন টলিটা কোনো একটা গর্তের মধ্যে আটকা পড়ে গেছে বা কোনো চাকা হয়তো আটকা পড়ে গেছে। কিন্তু মর্গের সামনে তো এরকম কোনো গর্ত নেই বা এরকম কোনো কিছু নেই। তখন আমার সহকারী বললেন যে ভাই মনে হয় চাকাটা জং ধরে গেছে বা এই টাইপের কিছু হয়েছে। কিন্তু আমি দেখলাম যে আমরা দুজনে অনেক চেষ্টা করলাম ঠেলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই চাকাটা কোনোভাবেই লড়তেছে না। আর ঠিক তখনই একটা টং করে একটা শব্দ হলো। মনে হলো লাশের যে মুটটা আছে সেই মুটটার ভিতর থেকে কিছু একটা মেঝের মধ্যে পড়ল। আর ঠিক তখনই আমরা নিচের দিকে তাকিয়ে দেখি একটা পুরনো তামার মুদ্রা ঝনঝন করে শব্দ হচ্ছে মাটিতে। এরপর আমি একটু সামনে বাড়িয়ে সেই মুদ্রাটা তুলে টেবিলের ওপর রাখলাম, মানে যেই টলিটা ছিল সেই টলিটার উপর রাখলাম, এবং আশ্চর্যজনকভাবে যখনই এই মুদ্রাটা আমি টলির সঙ্গে রাখলাম আর ঠিক সঙ্গে সঙ্গেই টলিটা খুব সহজেই আবার যাইতে শুরু করলো। ঘটনাটা খুব অদ্ভুত লাগলেও মনে হলো যে আসলে এটা নর্মাল কিছু একটা হবে। যাই হোক, লাশ তো নিয়ে আসতে পারছি। লাশটা ফ্রিজ রুমে রেখে দরজা বন্ধ করলাম, এবং দরজা বন্ধ করে আমি আমার রুমে গিয়ে রাত যেহেতু ঘুম ভেঙে গেছে তাই একটা চা বানিয়ে খাওয়ার জন্য রবিনকে ডাকতে গেলাম। যাই হোক, রবিনকে যখন ডাকতে গেলাম তখন দেখি যে অফিসের রেজিস্ট্রি মানে রুম যে ছিল সেই রুমে আসলে লেখালেখি করা লাগে, কিন্তু সেই সময়ে রেজিস্ট্রার যে যিনি ছিলেন উনি রুমে ছিলেন না। তাই আমি রবিনকে ডেকে নিয়ে ওই রেজিস্ট্রার অফিসে গিয়ে রাত কটার সময় লাশটা আসলো, কি হলো না হলো এই সমস্ত কিছু লিখে রাখা লাগে। আর যখনই আমি এটা লিখছি ঠিক তখনই ফ্রিজ রুমের ভেতর থেকে একটা ধাতব শব্দ এলো, ক্যাস করে একটা শব্দ। আমি ভাবলাম হয়তো কোনো শব্দ হতে পারে। সাধারণত এই রুম থেকে লাশ কটা মানে ফ্রিজের রুমটা যে থাকে এই রুম থেকে বিভিন্ন ধরনের শব্দ আসতেই থাকে। এই তাদের লক্ষ্য না দিয়ে আমি রেজিস্টার রুমে যেই লেখাগুলো লেখা লাগে সেই লেখাগুলো লিখতে শুরু করলেন উনি। এর 1 মিনিটও হয়নি আবার ঠিক একই রকমের টং টং শব্দ। এই শব্দটা ওই যে যখন টলিটা এটকে গিয়েছিল, টলিটা হাত থেকে যে পয়সাটা পড়ে গিয়েছিল লাশটার, সেই তখন যেরকম শব্দটা হচ্ছিল ঠিক সেম শব্দ আবার হচ্ছিল। যেন মনে হচ্ছে ঘরের ভিতর থেকে কেউ
ধীরে ধীরে আমাদের যে রুমটা আছে সেই রুমের ওয়ালের মধ্যে টোকা দিচ্ছে। এরপর মতিউর রহমান যে ডোম ছিল উনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন এবং উঠে দাঁড়ালেন এবং নিজেকে আসলে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছে, কারণ উনি কিন্তু রাত্রের বেলা ওই ফ্রিজ রুমে যাইতে ভয় পায়, কারণ সেখানে শুধু লাশ আর লাশ। এগুলো দেখে কার না ভয় লাগে, ওনারও ভয় লাগে, কারণ উনি জানেন যে ফ্রিজ রুমে তো কারোর ঢোকার মতো কোনো রাস্তা নেই, হয়তো ফাঁক ফোকর দিয়ে কোনো বিড়াল টিড়াল থাকবে, এরকম কিছু আর কি হবে। যাই হোক, উনি মানে উঠে আবার বসে গেলেন আর কি। কিন্তু বসার 2-1 মিনিট পরে আবারও সেম শব্দ আসলো। এবার ওনার আর মাথা ঠিক থাকলো না, উনি এবার ওই যে ফ্রিজ রুমের চাবি নিয়ে ঠিক সাহস করে মানে একাই গেলেন। রবিন যে তার সহকারী ছিল তাকে আর ডাকলেন না, কারণ এই ছোট ছোট বিষয় নিয়ে তাকে ডাকার দরকার নেই। তো উনি সাহস করে দরজা খুললেন এবং দরজা খুলতেই ফ্রিজ রুমের ভেতর থেকে যেরকম একটা শীতল বাতাস আসে সেম বাতাসটা আসলো। তারপর আমার হাতে যে টর্চ লাইটটা ছিল ওই টর্চ লাইটটা দিয়ে উনি ভালোভাবে আনাচে কানাচে সব কিছু দেখলেন যে না, সব টলি ঠিক আগের মতোই আছে, কিন্তু বাম সাইডের একদম শেষের একটা টলি ফাঁকা। সেখানে যে একটু আগে অজ্ঞাত একটা লাশ রাখা হয়েছিল সাদা কাপড় দিয়ে ঢাকা, সেই লাশটাকে দেখা যাচ্ছে না। এটা দেখার পরেই তার বুকটা ধরফর করে উঠল। এরপর উনি আস্তে করে রুমের ভিতর ঢুকে রুমের যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো জ্বালিয়ে দিলেন এবং দেখলেন যে না, পুরো রুমটা একদমই ফাঁকা, কেউ নেই। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ করে পিছন থেকে খুব ধীরে একটা গলার আওয়াজ আসলো। আওয়াজটা ঠিক এরকম, আমার জিনিস আমাকে ফেরত দে। এরকম একটা কর্কশ শব্দ শুনে মতিউর রহমান ডোম ভয় পেয়ে একদম চটকে উঠলেন। চটকে উঠেই উনি পিছনে তাকালেন আর দেখলেন যে আসলে সেখানে কেউ নেই, কিছুই নেই। কিন্তু ওই যে অজ্ঞাত লাশটা যে ছিল সেই লাশটার উপরে যে রাখা সেই যে মুদ্রাটা ছিল তামার, সেই মুদ্রাটা কেমন যেন আস্তে আস্তে ঘুরছে। কেউ তাকে ছোঁয়নি বা সেটা যে কেউ ধরেছে সেরকম মানুষও এখানে নেই। তারপরেও সেই মানে মুদ্রাটা যে মানে ঘুরছে সেটা দেখে উনি এত বেশি অবাক হয়ে যান যে ওনার মুখের ভাষা উনি হারিয়ে ফেলেন। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে এই মুদ্রাটা থেমে যাওয়ার সাথে সাথেই লাশ ঘরের মর্গের পুরো সব বাতিগুলো নিভে গেল আর পুরো মর্গটা একদমই অন্ধকার কালো কুচকুচে হয়ে গেল। শুধু ফ্রিজের সবুজ নির্দেশক যে বাতিটা ছিল সেই বাতিটা মিটমিট করে জ্বলছে। আর সেই স্নান আলোয় উনি স্পষ্টভাবে দেখলেন দূরের যে টলিটা ছিল সেই টলির পাশে একজন দাঁড়িয়ে আছে, ভেজা কাপড়, মাথা নিচু করে, হাত দুটো কেমন যেন ঝুলে আছে। মনে হচ্ছে না সেই হাতগুলো তার কথা শুনছে, হাতগুলো কেমন যেন একদমই ঝুলে, যে মানে ঝুলে থাকলে যেরকম হয় সেরকম লাগতেছে। এরপর উনি বুকের ভেতর অনেকগুলো সাহস একসাথে সঞ্চয় করে বললেন, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। কোনো কিছুই উনি বুঝতে পারতেছেন না যে কি হচ্ছে, এবং উনি যে ওনার সহকারী রবিনকে ডাকবেন সেরকম সাহসও উনি পাচ্ছেন না। এরপর দেখলেন সেই যে অজ্ঞাত লাশটার পাশে যেই অবয়বটা ছিল সেটা ধীরে ধীরে মাথা তুলল। মুখটা দেখতে ঠিক সেই অজ্ঞাত লাশটার মতনই, কিন্তু তার চোখ দুটো একদম সম্পূর্ণ কালো। কালো রঙের মাঝে যদি কোনো একটা কালো মার্বেল দেওয়া যায় ঠিক চোখ দুটো সেরকম কালো লাগতেছিল, কোনো সাদা অংশ নেই। হঠাৎ করেই সেই কালো অংশ থেকে তার দাঁত দুটো দেখা গেল। দাঁত দুটো কেমন যেন ভয়ঙ্কর সাপের যেরকম দুটো দাঁত থাকে বড় বড় সেই রকম দাঁত। হঠাৎ করে তার ঠোঁট দুটো নড়ল আর সেই ঠোঁটের ফাঁকা অংশ থেকে আমি শুনতে পারলাম, আমার মুদ্রা কই। এইটা শুনে আমার শরীর, হাত পা সব কিছু একদমই অবশ হয়ে গেল। মতিউর রহমান টেবিলের ওপর সেই যে মুদ্রাটা লুটতেছিল, উনি হঠাৎ করে সেই মুদ্রাটা কেমন যেন একটা নিয়ে সেই যে অবয়বটা ছিল সেই অবয়বটার দিকে ছুঁড়ে মারলেন। আর মুদ্রাটা মেজে পড়েই 3 বার টিং টিং শব্দ হলো আর সম্পূর্ণটা
এমন একটা শব্দ তৈরি হলো যেন পুরো মর্গটা একবার খুব জোরে কেঁপে উঠল। আর সঙ্গে সঙ্গেই ফ্রিজের সব ড্রয়ারগুলো একসঙ্গে 1 ইঞ্চি করে অটোমেটিকলি বেরিয়ে এলো। মনে হলো বরফ শীতল ঘরে একসঙ্গে অনেক মানুষের দীর্ঘ নিঃশ্বাস ভেসে উঠল। মনে হচ্ছে যেন এই মর্গে যেই লাশগুলো আছে সেই সব লাশগুলো জ্যান্ত হয়ে গেছে। এরপর তিনি আর সেখানে এক মুহূর্ত না থেকে দৌড়ে দরজার দিকে গিয়েই উনি ধপ করে পিছলে পড়ে গেলেন। আর ঠিক তখনই করিডোর থেকে রবিনের ডাক শোনা গেল। রবিন বলছে, চাচা দরজা খুলুন, ঘরের ভিতরে কি করছেন, কি রকমের শব্দ হচ্ছে? কিন্তু মতিউর রহমান ডোম কোনোভাবেই তার শরীর নিয়ে উঠতে পারছে না। উনি বললেন, আমি কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে ভিতরে। এরপর খুব কষ্ট করে উনি উঠে কোনো মতো দরজাটা খুললেন। দরজাটা খুলতেই রবিন ভিতরে ঢুকলো। এরপর রবিন সেই ডোমকে বলল, আপনি এত হতাশ কেন, কি হয়েছে আপনার? কিন্তু যখন রবিন ভিতরে ঢুকলো তখন উনি দেখলেন সব কিছুই স্বাভাবিক। ট্রলিটা ট্রলির জায়গায়, অজ্ঞাত লাশটা ঠিক জায়গায় আছে। আর যেই ট্রলিটার উপরে যে মুদ্রাটা ছিল সেই মুদ্রাটাও ঠিক ওই যে লাশটা ছিল অজ্ঞাত, সেই লাশটার হাতে আগের মতোই মুঠো করে শক্ত করে ধরে রাখা আছে। এই সব কিছুর পরে রবিন বলল, চাচা আপনি হয়তো অনেক রাত ভরা ডিউটি করছেন, এই জন্য আপনার চোখে আপনি অন্য কিছু দেখছেন, চলেন আপনি রেস্ট করবেন। এরপর সেই মতিউর রহমান ডোম রবিনের রুমেই ঘুমিয়ে গেলেন। পরদিন সকালবেলা ময়না তদন্তর প্রস্তুতির সময় ডাক্তার অনেক কষ্ট করে সেই অজ্ঞাত লাশটার ডান হাতের মুঠিটা খুললেন। দেখলেন ভিতরে কিছুই ছিল না, কিন্তু তালুর মাঝখানে গোলাকার একটা গভীর দাগ ছিল, যেন ঠিক হুবহু ওই যে মুদ্রাটা যে ছিল সেই মুদ্রাটা চেপে ধরার একটা দাগ। এবং যাই হোক, তারপরে সেই লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। সেদিন বিকালে পুলিশ জানায় মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে এবং সেই লোকটা ছিল একজন একাকী ফেরিওয়ালা। সবসময় নাকি ভাগ্যের স্মৃতি হিসেবে একটা পুরনো তামার মুদ্রার সঙ্গে রাখতেন। এর বেশি কিছু জানা যায়নি, তবে সেই রাতের পর থেকে মতিউর রহমান ডোম আর কখনোই রাত্রের বেলাতে ডিউটি করেননি, কারণ তার জীবনে উনি এত ঘটনার সম্মুখীন হয়েছেন এবং সেই ঘটনাটা তার জীবনের সবথেকে ভয়ের একটা ঘটনা ছিল। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, তাহলে এই ঘটনাটা 100% সত্য এবং যার প্রমাণ রয়েছে এখনো, এটা প্রমাণ চাইলে তিনি দিতে পারবেন, এই কথা তিনি আমাকে বলেছে। যে ঘটনাটা শেয়ার করব তিনি পাঠিয়েছেন, তার নাম হচ্ছে দিশা। তিনি উত্তরা থেকে আমাদেরকে পাঠিয়েছেন। তিনি ছোট থেকেই অনেক জিনদের দেখেছেন, জন্ম থেকে এই পর্যন্ত তিনি দেখেই যাচ্ছেন। বাট এর মাঝখানে কিছু ঘটনাও ঘটেছে তার সাথে, যেগুলো তিনি তাকে পাগল করে ফেলেছে। বারবার সেগুলো তাকে ভাবতে বাধ্য করেছে, কিন্তু যতই ভেবেছে তিনি, ততই কোনো না কোনো ঘটনার শিকার হতেন। 2016 সালের ঘটনা। তার তেমন কোনো ফ্রেন্ড ছিল না, নিজেকে সবসময় তিনি একা ভাবতেন, কোথাও তিনি ঘুরতে যেতে পারতেন না। আরও কিছু কারণ আছে, সেটা হয়তো তিনি পরে লিখবেন। প্রতি রাতে খুব কান্না করতেন, দম বন্ধ হয়ে কান্না আসতো তার এই কান্না হয়তো সেই মেয়েটার খারাপ লেগেছিল, না তিনি জানেন না মেয়েটাকে। সেদিন রাতে তিনি একটা স্বপ্ন দেখতে পান। তিনি দেখেন একটা মেয়ে, পরীর মতো দেখতে একটা মেয়ে, সে মেয়েটা তার সামনে এসে দাঁড়িয়ে আছে। তিনি এটা দেখে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, উঠে দেখে সে তার সামনেই, স্পষ্ট করে তিনি দেখছেন, হ্যাঁ এটা একটা মেয়ে। তারপর দিন তিনি আবার একটা স্বপ্ন দেখেন। প্রথমে তিনি বুঝতে পারে নাই যে তার সাথে আসলে এই এলোমেলো স্বপ্নে কি হচ্ছে। তার মনে হচ্ছিল এটা কোনো স্বপ্ন না, এটাই বাস্তব। তিনি আরেকজনের পিঠে চড়ে আকাশে উঠছিল।
নিচে তাকাতেই তিনি দেখেন পাহাড়, ঝর্ণার কত কি, এর সাথে একটা কালো ডানা দেখেন তিনি। তিনি খেয়াল করেন তিনি যার পিঠে চড়ছিল সে তার দিকে ঘুরেছে, শরীর পুরো লোমে ভরা, পুরোটাই কালো। তার তখন ওই ওই অবস্থায় ভালো লাগছিল, এবং তিনি যেই ড্রেস পরে, যে কাপড় পরে ঘুমিয়েছিলেন সেই কাপড়ই পরা ছিলেন তিনি। তারপর তিনি ঘুমিয়ে যান। ঘুম ভাঙে সকাল 6টায়, স্কুল যাবার সময় ছিল, অ্যালার্ম দেওয়া ছিল সকাল 6:30টায়, কিন্তু সে আগের থেকেই ঘুম থেকে উঠে যায় এবং ওঠার পর বেশ ফ্রেশ লাগছিল তার। তিনি উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে চলে যায় এবং এসব ভুলে যায়, মানে ইন দ্য মিন টাইম তিনি ভুলে যান। সেদিন আবার রাতে ঘুমানোর পর তিনি দেখেন তিনি আবারও কারো পিঠে চড়েছেন এবং কারো পিঠে চড়ে কোথাও যাচ্ছেন। এবার তিনি নিচে দেখেন, তাকিয়ে নিচে শুধু পানি আর পানি, আর কিছু উঁচু উঁচু পাথর। সমুদ্রে যেমন কোরাল থাকে সেরকম কোরাল টাইপের পাথর উঁচু উঁচু। তিনি খেয়াল করেন যে তিনি এবার জানি একটু ডিফারেন্ট এলাকায় যাচ্ছেন। যার পিঠে তিনি ছিলেন সে তার দিকে মাথাটা ঘুরায়। তিনি চমকে যায়, এ তো মানুষের মতো ফেস না, চোখগুলো শুধু মানুষের মতো, বাকি সব দেখতে কাকের মতো, কারণ পুরো শরীর এবং ডানা কালো ছিল। মানুষের মতো ঠোঁট না, অনেক লম্বা ছিল পাখির মতো। তিনি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, একটা বড় পাথরের উপর তাকে নামায়। সেখানে তার পিঠ থেকে তিনি নামেন। তিনি যেই পোশাকে ঘুমিয়েছিলেন এই আবারও সেই পোশাকই পরা ছিল। তিনি নেমে দেখেন সেখানে একটা গুহার মতো, তেমন গভীর না। বাহিরে দাঁড়িয়েও তিনি ভেতর থেকে দেখতে পাচ্ছিলেন ভেতরটা কিরকম। একটা বড় গোল পাথর ছিল ভেতরে। তিনি একটু একটু করে এগিয়ে যান সেই জায়গায়, তারপর পেছনে তাকায়। তিনি তাকিয়ে দেখেন তার দিকে যে তাকে নিয়ে এসে তাকে মুচকি হাসি দিয়েছে। তার বডি এই পর্যন্ত এই প্রথম তিনি ফুল দেখলো, পাগুলো পশুদের মতো, সারা পায়ে লোমে ভরা। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে এটা জিনের মতো। জিন নাকি এটা আসলে এটা ডেসক্রিপশন দেওয়া যাবে না। তাকে জিজ্ঞেস করে, তুমি কি ভেতরে যেতে চাও? ভয়েসটা খুব অসাধারণ, কিন্তু দেখতে তো ভালো না। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। তাকে আবারও বলে, তোমাকে আমি যা বলছি তুমি অনুরূপ সেই রকম সেই পাথরটা যে দেখতে পাচ্ছ সেখানে যে বলবা, একই কথা। তারপর তাকে কিছু একটা বলে এবং তিনিও শুনে সেটা সেই গোল পাথরের কাছে যেই বলে, কিন্তু ঘুম থেকে ওঠার পর তার আসলে আর মনে ছিল না তিনি আসলে পাথরের সামনে কি বলেছে। তুমি এতটুকু বলেছেন যে তিনি বলার সাথে সাথেই পাথরটা সরে যায় আর ভেতর থেকে অনেক আলো আসতে থাকে। তিনি ভেতরে ঢোকে, যা দেখেন তা অসাধারণ। এটা আরেক দুনিয়া, নীল আকাশ, সবুজ আর সবুজ। সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। একটু উঁচু ছিল জায়গাটা। তিনি অনেক কাছে যেতেই দেখেন সেখানে অসংখ্য পাখি গান গাইছে আকাশে উড়ে উড়ে, এবং আকাশে উড়ে বেড়াচ্ছে। তিনি আরেকটু ভালো করে দেখতে যান এবং দেখেন এগুলো পাখি ছিল না, সেই জিনদের মতো দেখতে ছিল। ওদের শরীরটাও লোমে। জিন কেন, এই এন্টিটি তো আসলে মানুষের হতে পারে না। ওদের শরীরও লোমে, একদম লোমে ভরা, ডানা ছিল, এবং তিনি সবকিছু দেখছে কিন্তু বুঝতে পারছিল না যে আসলে তিনি কি দেখছে। সব এলোমেলো জিনিস, তিনি ভাবতেই পারছেন না এগুলো জিন। তিনি ভয় পাচ্ছিল, কিন্তু তিনি দেখেন সেখানে ছোট বাচ্চারাও খেলা করছে, সবাই খুশি, খুব প্রাণবন্ত একটা এরিয়া, ছোটাছুটি করছিল। আর একজন লোক নিচে দাঁড়িয়েছিল, তাদেরকে বলছিল, যা তোমরা উড়ো, ডানা মেলে আকাশে উড়ো। তারপর তিনি ওই বাচ্চাগুলোর পেছন পেছন যায়, তাদের সামনে পড়ে যায়, হঠাৎ করে তাদের সামনে পড়ে যায়, এবং সেই লোকটা যে অর্ডার দিচ্ছিল তোমরা উড়ো, সে তার সামনে দেখতেই লোকটার হাসি থেমে যায়। তিনি কথা বলতে চাইছিল, কিন্তু সেই লোকটা তাকে রাগ দেখাচ্ছিল, একটা সময় ধমক দিল। আর যারা ওই মুহূর্তে যেসব পাখিরা গান গাইছিল তারা থেমে গেল এবং সবাইকে থামতে বলল সে। এবার তার দিকে সে তাকায়, সেই লোক তাকায়, আকাশে যারা ছিল একে একে সবাই নিচে নেমে আসে, আর সারি সারি ভাবে সবাই দাঁড়িয়ে যায়। মনে হচ্ছে একটা বিশাল বড় সংসদ টাইপের মিটিং। তিনি একে বলে যে, তুই এখানে কি করছিস, এখানে কিভাবে আসলি? তো যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তিনি চুপ হয়ে গেছে।
তারপর যেই বাহনটা তাকে নিয়ে এসছে সে বলছিল উনি আমার পেছনেই ছিল, আমি ওকে নিয়ে আসছি। সেই লোকটা বলল, তোর এত বড় সাহস, তোমার এত বড় সাহস, তুমি একজন মানুষকে এখানে আমাদের দেশে নিয়ে এসছো কেন, তাও আবার আমার অনুমতি ছাড়া? সে রাগে গড়গড় করছিল, বলছিল আমি কি হই তুমি জানো তো এখানে নাকি? আমার অনুমতি ছাড়া কেন নিয়ে আসছো এখানে ওকে? এবার আসো, রানীর কাছে আসো, জবাবদিহি করতে হবে তোমাকে। তো ওই যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। এটা সুন্দর পরিবেশ ছিল, সেটা কেমন একটা কালো একটা পরিবেশ হয়ে গেছে। সবাই তার দিকে কেমন একটা অহেতুক দৃষ্টিতে তাকাচ্ছিল, খুব অজানা এক অলৌকিক দৃষ্টিতে তাকাচ্ছিল। তারপর সেখান থেকে তাকে রানীর কাছে নিয়ে যাওয়া হয়। একটু উঁচু জায়গা, বড় বড় গাছ, একজন মহিলা দাঁড়িয়ে আছে, দেখতে মানুষের মতোই, কোনো লোম নাই কিন্তু ডানা আছে। আর রানী সে ঘুরেছিল তার দিকে, তার সামনের দিকে ছিল না, উল্টো হয়ে ঘুরেছিল, চুলগুলো কালো লম্বা, তিনি শুধু তার পেছনটাই দেখতে পাচ্ছিল। এরপর সেই জিনটা তার নামে অভিযোগ করলো। এতে রেগে গিয়ে সেই জিনটা এক পর্যায়ে কেঁদে দিল যে তাকে নিয়ে আসছে, আর বলতে লাগলো এখানে মানুষ কেন, এখানে আমার ভুল হয়েছে। এবং ওই জিন বলছিল, যিনি উল্টা হয়েছিল, তিনি বলছেন এখানে মানুষ কেন আসবে, মানুষদের কারণে আমরা কত বিপদে পড়েছি, আমি এখানকার নেতা, আর এখানে এই মেয়েটাকে এখান থেকে বের করা, তাকে ফিরিয়ে দিয়ে আসতে বলেন। এই রানীকে বলছে যে তাকে ফিরিয়ে দিয়ে আসতে বলেন। এবং আর যে জিনটা তাকে নিয়ে এসছে তাকে তুমি ওকে ওর জায়গায় ফেরত দিয়ে আসো। তো রানী তারপরে আদেশ দেয় যে হ্যাঁ, যা ওকে দেশে ফেরত দিয়ে আসো, এখানে ওর কোনো কাজ নেই। এরপর যে জিনটা তাকে নিয়ে এসছে, যে ডানার মতো জিনটা তাকে নিয়ে আসছে, তাকে বললো যে আসো, আমাদের এখান থেকে যেতে হবে। এবং তার মাথায় হাত রাখলো, এবং মাথায় হাত রাখার পর তিনি অজ্ঞান হয়ে যান। এরপর আর তার কিছু মনে নাই। চোখ খুলে দেখেন তিনি বিছানায়, স্বাভাবিক দুনিয়া। উঠে বসেন, তার তখনও সবকিছু মনে ছিল, আর চারপাশ ঘোরের মতো লাগছিল। তিনি সবকিছু দেখতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, এটা স্বপ্ন হতে পারে না। আর স্বপ্ন হলে তিনি ঘুম থেকে জাগবে, ঘুমের লেশ থাকবে, তিনি ওই মুহূর্তে তিনি ঘুমিয়েছিলেন না, এটাও তিনি বুঝতে পেরেছেন। এসব 7-5 চিন্তা করতে লাগলেন। একটা সময় পাশে মোবাইল ছিল, তিনি দেখেন তিনি ঘেমে পুরো ভিজে একবার অবস্থা খারাপ। তিনি এমন অবস্থা যে তার দেরি হয়ে গেছে, স্কুলে যেতে দেরি হয়ে যায়, কারণ তিনি লেট করে ফেলেছেন। এসব চিন্তা করতে করতে তারপর তিনি স্কুলে চলে যায়। রাতে যখন আবার তিনি ঘুমাতে যায়, এসব ভেবেই খারাপ লাগছিল তার, কারণ এই কয়েকদিন যাবত তার এইসব জিনিসই তাকে ভাবাচ্ছিল। আসলে মানুষকে ভাবার অথবা মানুষের চিন্তা করার কোনো মানে এটা বলা যায় যে চিন্তা করার কোনো নির্দিষ্ট টাইম নাই। কোনো কিছু অহেতুক দেখলে আপনি চিন্তা করবেন। তারপর তার স্কুলে রাতের জন্য, তারপর তিনি যখন রাতে ঘুমাতে যান, তিনি চিন্তা করেন আবারও, ভাবলেন সকালে প্রবলেম হবে, ক্লাস করতে পারবে না, তাই তিনি রাতে 3টার পরে ঘুমান, যাতে তিনি না ঘুমালে, তিনি ঘুমাতে গেলে তো স্বপ্নে চলে যায়, এরকম জিনিস দেখছেন, তাই তিনি ঘুমাচ্ছিলেন না। তো ওই দিন রাতে যেহেতু 3টার পরে তিনি ঘুমিয়েছেন, আর কোনো কিছু হয় নাই, এবং সকালে তিনি আবারও ভাবতে লাগেন এসব, কিন্তু এরপর আর কিছু হয় নাই। কিছুদিন তিনি অনেক লেট করে ঘুমাতেন, যাতে ওরা কিছু করতে না পারে। তো রাতে দোয়া পরে ঘুমাতেন, এবং ওই পর থেকে সবসময় দোয়া পরে ঘুমাতেন, কিন্তু প্রতিদিন এমনভাবে ঘুমালে ঘুম পুরো হয় না। আর এই ঘটনা কিছুদিন পর তিনি রাতে আগের মতো এই ঘটনার পর থেকে আর আগের মতো ঘুমাতে পারছিল না। তো চেষ্টা করে করে তিনি আগের মতো ঘুমানোর ট্রাই করছিলেন। হঠাৎ করেই মাঝরাতে উঠে যান তিনি। হঠাৎ তার বেডের পাশে জানালা, তো তিনি দেখেন জানালা ভেদ করে একটা উজ্জ্বল আলো, সাদা আলো ঘরে ঢুকে, আর সাথে সাথে আলোটা অনেক বড় হতে লাগে, অনেক উজ্জ্বল হতে লাগে। এরপর আর কিছু মনে নেই, তবে যতটুকু মনে আছে তিনি চোখ খুলে দেখতে পেয়েছেন তিনি মাটিতে পড়ে আছেন। তো তিনি যখন উঠে দাঁড়ান, চারপাশ দেখেন, একটা উঁচু জায়গার মধ্যে তিনি পড়েছিলেন, এবং তিনি সামনে তাকাতে দেখেন একটা বিশাল বড় ঝর্ণা, দুই পাশ উঁচু, মাঝখান দিয়ে ঝর্ণাটা পানি বয়ে যাচ্ছে। তিনি শব্দ শুনতে পাচ্ছিলেন, পেছন থেকে তার কাঁধে কেউ হাত দেয়, এবং তিনি ঘুরে তাকান, দেখেন একটা মেয়ে। এই মেয়েকে তিনি চেনেন। তিনি দেখে হাসি দেন এবং বলেন আমার সাথে আসো। ওই মেয়ের সাথে তিনি যান, ওই মেয়ের সাথে তিনি অনেক কথা বলেন।
কিন্তু সেটা ঘুম থেকে উঠে পড়ে তার মনে নাই। এমন প্রায় হতো তার সাথে, প্রায় সময় রাতে এসে তাকে নিয়ে যেত। কিন্তু এক রাতে ঘটে অন্য ঘটনা। ঘুমের ঘরে চোখ খুলে তিনি দেখেন সেই আলোটা তা আবার এসছে, কিন্তু এবার তার রুমে আগে থেকে একজন উপস্থিত ছিল। রুম পুরো অন্ধকার ছিল। ওই আলোটা আসলেই তার রুম আলোকিত হতো। আর ওই আলোর মধ্যেই তিনি দেখেন ঘরে তার খাটের পাশে কেউ দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা তার কাছে আসতে চেয়েছিল, কিন্তু পারছিল না। তিনি পুরো অবশ হয়েছিলেন আর দেখছিলেন আর শুনছিলেন দুইজন মিলে, ওইখানে আরো একজন উপস্থিত ছিল, তারা দুজন মিলে অনেকটা ঝগড়ার মতো করছে। কেউ বলছে যাব না, কেউ বলছে সরে যা, আমি যাব। কিন্তু ওই মেয়েটাকে কেউ ধাক্কা দেয় এবং সাথে সাথেই সেটা মিলে যায়। এরপর আর তার কিছু মনে ছিল না। এবং সকালে উঠেই তিনি প্রায় সময় যেভাবে যেরকম কিছু মনে করতেন সেরকমই তিনি মনে করেছিলেন। এরপর অনেক দিন সেই মেয়েকে তিনি দেখেন নাই, কিন্তু দেখেছেন আরো খারাপ কিছু, যেগুলো তিনি আমাদেরকে শেয়ার করেননি। আশা করি ভালোই আছেন। আমি তাওহিদুল ইসলাম তানভীর। আমি যে ঘটনাটি লিখে পাঠাচ্ছি সেটা ঘটে আমার 3 জন খালাতো ভাই ও বোনের সাথে। আমার খালাতো বোন সেবার ক্লাস 6-এ পড়তো, আর আমার 2 খালাতো ভাইও খুব একটা বড় নয়। সময়টা 2017 সাল। সেদিন আমার খালামণি আমার খালাতো ভাই বোনদেরকে রেখে মার্কেট করতে গিয়েছিলেন, আর বাসায় আমার খালাতো ভাই ও বোনকে দেখাশোনা করার জন্য তাদের বাসার কাজের মেয়ে শিরিনকে রেখে যায়। তো তারা রাতের বেলা ঘরের সব লাইট বন্ধ করে ভূত ভূত খেলছিল, আর সেই শিরিনকে সেই হিসেবে শিরিন ছিল ভূত, আর সবাই নিজের জায়গায় গিয়ে লুকিয়েছিল। তারা অনেকটা সময় লুকিয়ে থাকে, কিন্তু অনেক দেরি হয়ে গেলেও শিরিন তাদেরকে আর ধরতে আসছে না। শাফিন ভাই, আরেকটা জিনিস বলে রাখি যে আমার খালামুনির বাসাটা বিরাট বড়। তখন আমার খালাতো বোন শিরিনকে না পেয়ে মনে সাহস করে অন্ধকারে ওকে খুঁজতে বের হলো। তখন হঠাৎ করে সে শুনল বাথরুমের থেকে কাউকে পানিতে চোবানোর আওয়াজ আসছে, আর কেউ বাঁচাও বাঁচাও বলছে। আমার খালাতো বোন বাথরুম থেকে খুব আস্তে করে এই শব্দগুলো শুনতে পাচ্ছিল। সে বাথরুমের সামনে গিয়ে সেখানে কারো হাত দেখতে পেল বাথরুমের দরজায়। আর আমার বোন ভয়ে আমার খালাতো ভাইয়ের রুমে চলে আসে। আর তারা যেহেতু ছোট ছিল, তারা কম্বল মুড়ি দিয়ে ভয়ে ভয়ে শুয়ে রইল। অবশেষে খালামণি আসলে তারা খালামণিকে একথা বলল। খালামণি বাসার সবাইকে নিয়ে বাথরুমের দিকে গিয়ে দেখলো যে বাথরুম ভেতর থেকেই বন্ধ, আর ভেতর থেকে তেমন কোনো শব্দ আসছে না। এরপর তারা তোড়জোড় করে দরজাটা কোনো মতে অল্প একটু ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলো, কিন্তু কেউ পারল না। তাই আমার খালাতো ভাইকে বাধ্য হয়ে ভেতরে পাঠানো হলো সেই ছোট্ট ফোঁকা থেকে। আমার খালাতো ভাই ভেতরে গিয়ে দেখলো যে শিরিন অচেতন অবস্থায় শুয়ে আছে। সে দরজা খুলে শিরিনকে নিয়ে বের হলো। তারা শিরিনকে বাইরে এনে দেখলো তাকে দেখে মনে হচ্ছে অনেকবার তাকে চোবানো হয়েছে। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। তাই খালামণি দেরি না করে একজন হুজুরকে খবর দেয়। হুজুরকে দেখানো হলো এবং হুজুর বলল যে তাকে কোনো জিন আসর করেছে। এতে করে খালামণি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং খালামণি তাকে গ্রামের বাড়িতে 1 মাসের জন্য পাঠিয়ে দেয়। 1 মাস পর শিরিন যখন আবার বাড়িতে এলো, তারা দেখলো যে তাদের বাসার উপরে থাকা আরেকজন ভাড়াটিয়ার মেয়ে সারা তাদের বাসার একটা রুমে চেয়ারে বসে পুতুল দিয়ে খেলছে, এবং সেটা অনেক রাতে। কিন্তু যখন তারা সেই রুমে আবার তাকে দেখতে গেল সবাই মিলে, তখন আর কেউ সারাকে দেখত না। পরদিন তারা ভাড়াটিয়াকে জিজ্ঞেস করলো যে আপনার মেয়ে সারা আমাদের বাসায় কালকে রাত্রে কি এসেছিল? কিন্তু তারা বলেন যে সারা কালকে রাতে অনেক জলদি ঘুমিয়ে গিয়েছিল। এরপর খালামণি পুরো ব্যাপারটাতে প্রচন্ড ভয় পেয়ে শিরিনকে, অর্থাৎ তাদের বাসার কাজের মেয়েকে, বাদ দিয়ে দিল। এরপর থেকে তাদের আর কোনো সমস্যা হয়নি, কিন্তু তারা এই ঘটনায় প্রচন্ড ভয় পেয়েছিল।
আমি চলে যাচ্ছি ইসমাম আলীর কাহিনীতে। ইসমাম আলী তখন তরুণ ছিলেন এবং তিনি তখন সরকারি একটা চাকরিতে ছিলেন। তো যাই হোক, এর মাঝে তার বিয়ে ঠিক হয় এবং বিয়ে ঠিক হওয়ার মধ্যে ইসমাম আলী ঠিক করেন তিনি বিয়ে করার আগে কিছুদিন ঘুরে আসবেন। তার খুব একা একা থাকার শখ ছিল, অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিলেন এবং তিনি কাইন্ড অফ এক্সেন্ট্রিক ছিলেন। মানে তিনি একটু একা একা বসে থাকতে, একা একা ঘোরাঘুরি করতে, কোথাও বসে একা ভাবতে, কিছু লেখালেখি করতে খুব পছন্দ করতেন। তো যাই হোক, তিনি এরকম মন মানসিকতা থাকায় তিনি ভাবেন যে দুদিন পর তো একেবারেই মানে আটকা পড়ে যাব, তখন তো আসলে আমি নিজের মতো ঘুরতে পারবো না। তো তিনি চিন্তা করেন যে আমি এর মাঝে একটা কাজ করি, আমি একটু ঘুরে আসি। তো তিনি খোঁজ খবর নিয়ে দেখেন যে কোনো একটা অঞ্চলে, আমাদের এই দেশেই কোনো একটি অঞ্চলে অনেকটি স্টেট আছে এবং বেশ সুন্দর, এবং তার আশেপাশেই একটি সরকারি ডাকবাংলো আছে। তিনি চিন্তা করেন যে আমি ডাকবাংলোয় চলে যাই এবং সেখানে গিয়ে উঠলে আসলে আমি কিছু সময় পাবো। তো যাই হোক, তিনি যখন খোঁজ খবর নেন যে সেখানে তিনি যাবেন, তার পরিচিত এক বড় ভাই, মানে এক কলিগ, সিনিয়র, তিনি তাকে খবর দেন তিনি সেখানে ছিলেন এক সময়। তিনি বলেন যে ভাই ইসমাম, তুমি যে ওখানে যাচ্ছ, আসলে তোমার কাছে তো আসলে বেশ ভয় লাগবে। ইসমাম বলে, কেন কেন ভয় লাগবে বলেন তো? বলে যে আমি ওখানে গিয়েছিলাম, আমি আসলে তোমাদের ভাবিকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আসলে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমি সন্ধ্যার পরে দরজা খুলে বেরোতে পারিনি সেখান থেকে। খুব শখ ছিল এবং মানে এতটাই ভয় লাগতো যে দিনের বেলা আমি বেরোতাম না। দিনের বেলাও একটুই যে ডাকবাংলোর আশেপাশে হাঁটাহাঁটি করা, এছাড়া বেরোতাম না। আর টি স্টেট গুলো তো আসলে আলাদা, সেখানকার ম্যানেজারের সাথে পরিচয় হয়েছিল, তিনিও বলেছিলেন ঘুরতে। খুব একটা যে সাহস হয়েছে তা না, এই টুকিটাকে ঘোরাঘুরি করে চলে আসছি। বাট ডাক বাংলোতে ঢুকলেই রাতে আমি দরজা বন্ধ করে দিতাম আসলে। তো বলে কেন? বলে যে ওই যে ওখানকার কেয়ারটেকার বলেছে যে সেখানে আসলে বেশ ভয়ের ব্যাপার স্যাপার আছে, তুমি ওইখানে যেতে চাচ্ছ কেন? ইসমাম আলী বলেন যে আসলে আমি এই জায়গাটাকে বেশ কোয়াইট মনে করেছি এবং আমার খুব শখ ছিল যে চা বাগান এলাকাটা ঘুরে দেখা, মানে যে পাহাড়ি এলাকা যেখানে চা বাগান আছে এবং সেখানকার পরিবেশটা একটু এনজয় করা, বসে থাকা। ভাই, আমি একটু ঘুরে আসতে চাই। তো তিনি বলেন যে আচ্ছা তুমি যাও, তুমি তো একা মানুষ এবং তোমার সাহসও বেশি, যাও ঘুরে আসো তুমি। তো ইসমাম আলী এই কিছুটা ইনফরমেশন নিয়ে তিনি কিন্তু আসলে হতাশ হন না, তিনি আর আগ্রহী হয়ে ওঠেন। তিনি দেখেন যে তাদের সেই বড় ভাই কিছু একটা গোপন করেছে তার কাছে মনে হচ্ছিল যে কিছু একটা তার কাছে গোপন করা হয়েছে, কোনো একটা ব্যাপার, খুব অ্যাডভেঞ্চারাস কিছু সেখানে আছে। তো এই আভাস পেয়েই ইসমাম আলী আরো দ্রুত চলে যান। তো যাই হোক, তিনি সেখানে চলে যান এবং তিনি যখন সেখানে পৌঁছান সেই দিন অলরেডি দুপুর পার হয়ে গিয়েছে এবং বিকালের দিকে তিনি সেখানে গিয়ে পৌঁছান। বেশ রাস্তাঘাট বেশ কষ্ট করে পার হয়ে সেখানে যান, কারণ তখনকার সময় এত আধুনিক যাতায়াত ব্যবস্থা ছিল না, রাস্তাঘাটও এত ভালো ছিল না। যাই হোক, তিনি সেখানে গিয়ে পৌঁছান দুপুরের পরে। তো সেখানকার কেয়ারটেকারকে যে তিনি পরিচয় দেন ডাক বাংলোয় যে তিনি কে এবং তাকে ব্যবস্থা করে দেন। সেখানে বলেন যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডাক বাংলোর সেই আগের তার যে পুরনো তার যে বড় ভাইয়ের কথা অনুযায়ী একই রকম ডাক বাংলোর যে কেয়ারটেকার, সে বলে বাবু আপনি ছাড়া কিন্তু আসলে ডাক বাংলোতে এখন আর কেউ নেই, আপনি একাই থাকছেন, আর সাবধান বাবু, বা সন্ধ্যার পরে আপনি বাংলো থেকে বেরিয়ে এদিক ওদিকে যাবেন না। তো তখন তিনি জিজ্ঞেস করেন কেন যাবো না, ওইখানে কি সমস্যা? বলে সমস্যা কিছু না, মানে এটা তো আসলে মানে বিশাল চা বাগান এলাকা, এখানে তো আসলে সন্ধ্যার পর বিদ্যুতেরও কোনো ব্যবস্থা থাকে না, আপনি আসলে ভয় পাবেন সেই সময়। বলে যে সব ভয় পাবো, ভয় কিসের ভয়? বলে যে না, অনেকেই চোর ডাকাতের ভয় পায়, ভূতের ভয়ও আছে, অনেকে ভূতের ভয়ও পায়। তিনি বলেন যে ভূতের ভয় পায়, কি ভূতের ভয়? বলে আছে গো, এখানে তো অনেক পুরনো, এই ডাক বাংলো অনেক পুরনো, অনেক কিছুরই ভয় আছে, আপনি আসলে মানে ব্যাপারগুলো বুঝবেন না, একটু সাবধানে থাকবেন এবং আপনি নিজের মতো থাকবেন, রাতের বেলা বেরোনোর দরকার নেই। ভালো তো পক্ষে আপনি এই ডাক বাংলোর বারান্দাতেও আসবেন না, আর আপনি একা আছেন। তো বলে তুমি কোথায় থাকবে? বলে আমি তো এখানে থাকবো না, পিছন দিকে ওই যে রুম আমার কামরা আছে সেখানে আমি থাকবো, রাতের বেলা আসলে আমি ঘুমিয়ে যাই, আমি সন্ধ্যার পর ঘুমিয়ে যাই, আমাকে আপনি ডেকেও ঠিক মতো পাবেন না। তো ইসমাম আলী তখন মানে কিছুটা একটু হতাশও হয়, কারণ তিনি বুঝতে পারেন যে পুরো বাংলোটা আসলে এমন একটা বাংলো যে একটা একতলা বাড়ি, সেখানে বিভিন্ন কামরা আছে, আসলে এই পাশে কিছু কামরা, ওই পাশে কিছু কামরা, এবং সেই বাংলোর ভেতরেই তাদের মোটামুটি ব্যবস্থা আছে সেই সময়কার মানে সিস্টেম অনুযায়ী বা সুবিধা অনুযায়ী, অনেক ভালোই সুবিধা দেওয়া সেখানে।
মানে ইসমাম আলী যেখানে থাকছেন সেখানে তিনি একটা বড় রুম পেয়েছেন, তার ভেতরে মানে পেছন দিকে গেলে সেখানে বাথরুম আছে, এবং সেই বাথরুমটা যদিও তখনকার সময় লো কমোড ইউজ হতো, এবং সেই অ্যাটাচ বাথরুম তাও, মানে সেই যাওয়া যায় আর কি, ভালোই অবস্থা, বেশ পরিচ্ছন্ন। এবং ইসমাম আলী দেখলেন যে হ্যাঁ, এত সুবিধা থাকা সত্ত্বেও আমার কোনো প্রয়োজন হলে আমি কেয়ারটেকারকে পাবো না। বেশ তার কাছে অস্বস্তি লাগে, এবং মনে হলো, এবং পাশেও বড় বড় কামরা আছে তালা মারা, পুরো জায়গাটাতে সে একলা থাকবে, তার কাছে একটু গা ছমছমেই লাগলো। আর সেখানকার বারান্দাটা হচ্ছে টানা বারান্দা, মানে এই মাথাটা ওই মাথা টানা বারান্দা। মানে তিনি দেখলেন তাকিয়ে, এবং সেখানে জায়গাটা তাদের যেই বাংলোটা তিনি উঠেছেন, তিনি মাটি থেকে বেশ খানিকটা উপরে, মানে একটা ছোট্ট টিলার মতো আর কি, সেখানে সেই ডাক বাংলোটা, এবং সেখান থেকে তাকালেই কিন্তু মানে চা বাগান দেখা যাচ্ছে, বেশ সুন্দর পরিবেশ। তো তারপর একটু কাজ ছমছম করলো, তো তিনি কেয়ারটেকারকে বললো, আচ্ছা আপনি কয়টার দিকে যান? বলে যে আমি সন্ধ্যা হলেই, মাগরিবের পরেই চলে যাই, আপনার যা যা দরকার সব নিয়ে নেবেন, আর সন্ধ্যার পরে আপনি যেহেতু একা আছেন, আমার মনে হয় না যে আপনার এই বারান্দায় আসাও ঠিক, আপনি ঘরের মধ্যে থাকবেন। বলে যে আপনার কামরা কোথায়? আমার কামরা পেছন দিকে। তো ইসমাম আলী একটা কাজ করেন, তিনি ওই কেয়ারটেকারের সাথে যান, যে ওই কেয়ারটেকারের কামরাটা তিনি চিনে আসেন যে কোনটা তার কামরা। যাই হোক, এগুলো করতে করতে কিন্তু বিকেল হয়ে যায়। তিনি ওই কেয়ারটেকারের সাথে কথা বলে হালকা হালকা খাবার দাবার যা আছে, শুকনো খাবার সেই সময়কার, মুড়ি এবং আরো টুকিটাকি গুড় ইত্যাদি ইত্যাদি ঘরের মধ্যে রাখেন, রেখে তিনি বিদায় নিয়ে নেন। কেয়ারটেকারও চলে যায়। কেয়ারটেকার বলে যে এখানে কিন্তু বিদ্যুৎ থাকে না, সন্ধ্যার পরে একদমই থাকে না। তো আপনি বিদ্যুতের এই যে, এটা শুধু এই চা বাগানগুলো না হলে আর এই সরকারি স্থাপনা না হলে বিদ্যুৎ এখানে পেতেনই না আপনি। তো যাই হোক, তাকে সেরকম ভাবে হ্যারিকেন এবং অন্যান্য সাপ্লাই দিয়ে চলে যায়, আর আবার বলে যে মনে রাখবেন কিন্তু স্যার, আপনি সন্ধ্যার পরে কিন্তু বেরোবেন না, চা বাগান দেখার নামও করবেন না। তো যাই হোক, ইত্যাদি বলে চলে যায়। তো বেশ ক্লান্ত ছিল ইসমাম আলী, তিনি চলে যাওয়ার পরে বসে থাকেন, ঝিমান, তিনি শুয়ে থাকেন। এর মাঝেই তিনি দেখেন সন্ধ্যা হয়ে গেছে। কখন তার চোখ লেগে এসেছিল, দেখেন সন্ধ্যা হয়ে গেছে, এবং তিনি যথারীতি দেখছেন যে তার রুমে কোনো বাতি নেই, বাতি জ্বলছে না। তার রুমের দরজাটা হাট করে খোলা, এবং তখন সময়টা ছিল প্রায় অক্টোবর শেষে নভেম্বরের মতো পড়তেছে, এরকম একটা সময়, অক্টোবর নভেম্বরের শেষের দিকে। তো দেখা যাচ্ছে যে এই সময়তেই বেশ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা বাতাস ঢুকছে রুমের ভেতরে, এবং ইসমাম আলী কেঁপে উঠেছেন। তিনি উঠেই তাড়াতাড়ি দ্রুত তিনি তার রুমের যে দরজা জানালা বন্ধ করে দিলেন, কারণ তার শীত লাগা শুরু করেছে, বেশ বাতাস বইছে। তিনি বুঝতে পারলেন যে অক্টোবরের শেষের দিকেই বাতাস বইছে, মানে বেশ শীত পড়ে এখানে, বোঝাই যাচ্ছে। এবং অন্ধকার ঘর, তিনি তাড়াতাড়ি সেই ওনার ম্যাচ দিয়ে তিনি হ্যারিকেনটা চালালেন। তো রুমের মধ্যে মোটামুটি একটা হালকা আলো হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে বিদ্যুৎ আসলেই মোটামুটি ভালো সময়ের জন্য এখানে থাকবে না, এবং আসলেই ওই কেয়ারটেকারের কথা সত্যি। তো একটা যেহেতু সত্যি হয়েছে, পরবর্তী কনসিকুয়েন্সেস গুলো সে মনে রাখার চেষ্টা করলো, যে এই ভৌতিক ভয়ের ব্যাপারগুলো আসলে থাকতে পারে। একবার তিনি মনে করলেন যে আসলে আমি কি ঠিক করলাম নাকি, রাতের বেলা এত বড় একটা বাংলোতে আমি একা একা থাকছি, এসে আসলে কি বা ফান হবে, এখন তো এখানে বিদ্যুৎও নাই, রাতের বেলা কি করব। যাই হোক, প্রাকৃতিক পরিবেশ চারিপাশে শুনছেন, মানে বিভিন্ন শব্দ, ঝিঝি পোকার ডাক ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তিনি চিন্তা করলেন যে আমি দেখি বই টই পড়া যায় কিনা। তো তিনি তার সেই সাথে লাগেজ ঘেটে তিনি বই নিয়ে এসেছিলেন, সে বই বের করলেন, হালকা বই, চটুল বই, মানে পড়ার মতো, তিনি বের করে সেটা রাখলেন, এবং তিনি চিন্তা করছেন যে কি করবেন। এদিকে তার হালকা ঘুমও আসছে। তো তিনি বসে বসে বই হাতে নিয়ে নাড়াচাড়া করছেন। তো এই সময় জানালা কিন্তু খুলে রেখেছেন তিনি মাথার কাছে, যাতে বাতাস আসে, হালকা বাতাস যাতে আসে। তো তিনি জানালা দিয়ে দেখতে পেলেন যে বাইরে সুন্দর চাঁদ উঠেছে, এবং চাঁদের আলো এসে পড়ছে বারান্দায়, এবং চাঁদের আলোটা পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে এতটাই প্রখর হলো যে একেবারে বিস্তৃত যেই জায়গা সামনে, সেগুলো সব দেখা যাচ্ছে, বেশ ঝকঝক করছে চারিপাশ চাঁদের আলোয়। মনে হচ্ছে যে উঁচু উঁচু টিলা, যে মানে চা বাগানের যে উঠে গেছে একটা এলিভেশন দিয়ে, মানে অসাধারণ লাগছে। তিনি চিন্তা করলেন যে এরকম পরিবেশে তো আসলে ভেতরে বসে থাকার মতো অবস্থা না। তিনি বেরোলেন, সুন্দর করে গায়ের মধ্যে আরেকটা মোটা সোয়েটার নিলেন, যেটাতে মানে হালকা ঠান্ডা যে পড়েছে সেটা তার লাগবে না। উঠে তিনি আস্তে করে দরজাটা খুলে বেরিয়ে আসলেন বাইরে বারান্দায়। বারান্দায় এসে তার কিন্তু আসলে ভয়ের কোনো ফিল হলো না। তিনি তাকিয়ে দেখলেন পুরো বারান্দাটা চাঁদের আলো আলোকিত হয়ে আছে, ডান থেকে বাম পর্যন্ত, বেশ দূর পর্যন্ত বারান্দা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, যে বারান্দার মধ্যে মানে চাঁদের আলো পড়েছে সামনে দিয়ে। এবং তার রুমের ছাদ কিন্তু টিনের,
বারান্দার মধ্যে আবার কোনো ভেতরে কোনো সিলিং নেই বারান্দাতে। রুমের ভেতর সিলিং দাও, বারান্দা কোনো সিলিং দাও, সরাসরি টিন। এবং তার মনে হচ্ছে যে ওয়াও, এখানে তো আসলে বৃষ্টির সময় তো সেরকম লাগার কথা। যাই হোক, এরকম ভাবছেন তিনি। তো এগুলো ভাবতে ভাবতে তিনি একটা সিগারেট ধরালেন। তিনি ধূমপান করতেন। তো তিনি তাকিয়ে দেখছেন যে মানে বেশ লাগছে তার কাছে চাঁদের আলো, মানে তখন মনে হচ্ছে যে হ্যাঁ আসলে এই আশাটা সার্থক হয়েছে। হচ্ছে সেখানে কেইন সেট ছিল। তো তিনি কেইন সেটের একটা চেয়ারে তিনি বসলেন। বসে তিনি চিন্তা করছেন যে কেমন মানে পরিবেশ, এবং তাকিয়ে দেখছেন। হঠাৎ করে তার মনে হলো যে বারান্দার যে আরেকটা মাথা, সেখানে কোন একটা অবয়ব তিনি দেখতে পেলেন। অবয়বটা মনে হলো মানুষের অবয়ব। তো তিনি আসলে ভালো মতো খেয়াল করার চেষ্টা করলেন যে বারান্দার শেষ মাথায় অবয়ব কোথায়। তো তিনি দেখলেন যে না, মনে হলো যে বারান্দাতে ছোট্ট একটা প্যারাফিট দেয়াল আছে, সেটা হচ্ছে 2 থেকে 2.5 ফিট উচ্চতা হবে। মনে হলো সেই প্যারাফিট দেয়ালের পাশ থেকে কেউ নেমে গেল, কাঠটা দেখা গেল, এবং সেই কাঠটা একটা সাদা শাড়ি পরা কাঠ। তো তার কাছে মনে হলো শাড়ি পরা কোনো নারী এখানে কে, এটা কি কেয়ারটেকারের ওয়াইফ হবে? যে হয়তো মানে কে উঠেছে তিনি হয়তো জানতেন না, বা বুঝতে পারেনি, তিনি হয়তো চেক আউট করতে এসেছেন যে কে। এবং যেহেতু বারান্দায় বেরোনো নিষেধ বলেছেন, যে নিষেধ মানে বলে গেছেন না, কেয়ারটেকার বলেছেন আপনি বেরোবেন না রাতে, তো হয়তো সেই রকম শব্দ পেয়ে কি কেউ তিনি এরকম চিন্তা করেছেন নাকি। তো এগুলো ভাবতে ভাবতে তিনি একবার ভাবলেন যে আমি যাই বারান্দার ওই মাথায়। তার মাথায় কিন্তু কোনো ভৌতিক চিন্তা তখন আসছে না। তো তিনি আস্তে আস্তে হাঁটা ধরলেন। হেঁটে হেঁটে তিনি বারান্দার ওই মাথায় চলে গেলেন একসময়। তো বারান্দার ওই মাথায় যখন পৌঁছেছেন তিনি, এর মধ্যে কিন্তু তিনি বুঝতে পারছেন যে বাতাসটা বাড়ছে, এবং চাঁদের আলো আরো প্রখর হচ্ছে, আরো প্রখর হচ্ছে, মানে বেশ উজ্জ্বল হয়ে গেছে চারিপাশ। তো তিনি তাকিয়ে দেখছেন এই চাঁদের আলোতে এদিক ওদিক দেখতে কিছুই দেখতে পাচ্ছেন না, শুধু সেই বাতাসে গাছপালা উঠছে, এবং দূরে চা বাগানের যে পাতাগুলো তিত্তির করে কাঁপছে, এবং একটা শব্দ তৈরি হচ্ছে। বাতাস যখন বয়ে যাচ্ছে একটা শস্য শস্য শব্দ মানে একটা তিনি পাচ্ছেন। তো তার কাছে একটু মানে অন্যরকম অপার্থিব মনে হচ্ছে। তাকালেন, আশেপাশে কোথাও কোনো মানুষের জনচিহ্ন নেই, শুধু রাতের নিস্তব্ধতা, রাতের শব্দ। তিনি চিন্তা করলেন, আমি কি দেখলাম, এটা কি আমার চোখের ভুল ছিল? তিনি ঘুরে যখন নাকি ফিরছেন এই পাশে চলে আসবেন, এই সময় তিনি ক্ষণক্ষণের নারী কণ্ঠে একটা গান শুনলেন। গানটা ক্ষণক্ষণের নারী কণ্ঠে কেউ গুনগুন করে কিছু গাইছে। তিনি ফট করে ফিরে তাকালেন, দেখলেন কেউ নেই। এই গানের শব্দও থেমে গেছে। মানে তার কাছে বেশ অবাক মনে হলো। তো তিনি কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে আবার যখন ফিরে আসতে চাইলেন, তখন একটা হাসির শব্দ শুনলেন সেই ক্ষণক্ষণে গলায়, এবং মনে হলো তার সেই বারান্দার এক পাশ থেকে হেঁটে সেই দিকে যাচ্ছিল, ওই দিকে চলে গেল বারান্দার বাইরে দিয়ে হাসির শব্দটা। তার কাছে মনে হলো কি আমার সাথে কেউ দুষ্টমি করছে কি। এগুলো ভাবতে ভাবতে ইসমাম সাহেব হেঁটে চলে আসলেন বারান্দার এই সাইডে। আর হাসির শব্দ শুনছেন না। তো তিনি একটু পরে খেয়াল করলেন যে তাদের যেই ডাক বাংলার সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, তার থেকে বেশ দূরে একটা গাছ ছিল, বেশ ঝাঁকড়া একটা গাছ, এবং সেই ঝাঁকড়া একটা গাছ, সেটার চাঁদের আলোতে সেই গাছের ফাঁক ফোকর দিয়ে নিচে আলো এসে পড়ছে জ্যোৎস্নার, এত স্পষ্ট জ্যোৎস্না, এবং তার পাশে গাছের পাশের অঞ্চলটাও দেখা যাচ্ছে। তো তিনি এর মাঝে দেখলেন ঠিক গাছের গোড়ায় মনে হলো সাদা শাড়ি পরা কেউ দাঁড়িয়ে আছে। বেশ তার কাছে মনে হলো যে আসলেই একটা অবাক করা কাণ্ড, রাতের বেলা এত রাতের মধ্যে কে দাঁড়িয়ে আছে এখানে, বেশ আশ্চর্য। এবং এখানে এরকম থাকে শুনশান, আমি তো কোনো মানুষকে দেখছি না। তিনি একবার ভাবলেন আসলে কি কোনো আশেপাশের বাড়ি আছে বা কিছু যেখান থেকে মানুষ এসছে, আবার চা বাগানের কোয়ার্টারও তো কেউ থাকতে পারে। তিনি একবার ভাবলেন যে তিনি তখন তরুণ, তিনি তার মাথায় অনেক কিউরিয়াসিটি। তিনি ভাবছেন যে আমি একটু হেঁটে যাই সামনে, যে দেখি কেউ হলে কথা বলার চেষ্টা করি, তিনি এরকম ভাবছেন। ভেবে তিনি নেমে গেলেন ইসমাম আলী তার বাসার যে সেই বাংলার সামনে সেইটা দিয়ে নিচে নামলেন, একটু নেমেই হাঁটা ধরলেন সেই রাস্তা ধরে। তিনি দেখছেন সেই নারী মূর্তিটাও তার কাছে স্পষ্ট হচ্ছে, মানে আর একটু বড় হচ্ছে, তো কাছেই আসছেন তিনি। আর তিনি খেয়াল করছেন যে একটা নারী মূর্তি, স্বাভাবিক মনে হচ্ছে একটা শাড়ি পরা নারী মূর্তি, এবং মনে হচ্ছে হাঁটছে, মানে সামনে পিছনে যাচ্ছে, হাঁটছে, হাঁটাহাঁটি করছে। তো তিনি বেশ আগ্রহ ফিল করলেন। কিন্তু মূর্তিটা কিন্তু সম্পূর্ণ আলোতে বেরোচ্ছে না, সে আসছে যে এখানে সে মানে তার ওই যে গাছের দিকে চলে যাচ্ছে, মানে মূল গাছ ঝাঁকড়া গাছটার যে গাছের কেন্দ্রের দিকে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে কিছুটা। তো তিনি মানে দেখলেন যে অন্ধকারের দিকে চলাফেরা করছে, এবং তার কাছে মনে হলো যে হয়তো অনেক চুল মাথায়, কারণ ওই জায়গাটা অন্ধকার, দেখা যাচ্ছে না ঠিক মতো।
তো তিনি হাঁটতে হাঁটতে একসময় বেশ কাছে চলে এলেন, মানে তার দূরত্ব হবে হয়তো 100 ফিট, এতটুকু দূর হবে, এত 100 ফিট গেলেই হয়তো মানে 30 মিটারের মতো আর কি কাছাকাছি চলে এলেন। এবং তখন তিনি কানে শুনতে পেলেন খনখনা গলায়, সেই খনখনা গলায়, মানে গলাটা স্পষ্ট না, খনখনা গলায় গান গাইছে কোনো নারী মূর্তি। তিনি আরো ভাবলেন যে এটা কে গান গাইছে, এবং তার কাছে বেশ আগ্রহ লাগলো। গানটার কথাবার্তা তিনি মানে খুব একটা যে বুঝতে পারছেন তা না, তার কাছে মনে হচ্ছে অস্পষ্ট কোনো কথা, মানে তিনি মানে মানে এটাকে তিনি ডিকোড করতে পারছেন না, কথাগুলো বাংলা কথা তার কানে আসছে। যাই হোক, তিনি আরেকটু হেঁটে সামনে যান। এইবার তার একটা খটকাটা লাগে এটা যে তিনি যখন গিয়েছেন, কাছাকাছি চলে এসেছেন প্রায়, তিনি ডাক দেবেন এমনটা সময় তিনি দেখছেন যে মনে হচ্ছে যে মানে যে মহিলাটা, সেটা ঘাড়ের উপর থেকে দেখা যাচ্ছে না, মানে মনে হচ্ছে ওই জায়গাটা অন্ধকার। মেয়েটা চলে গেছে, সেই নারী মূর্তিটা চলে গেছে গাছের কাছাকাছি, মানে যেই জায়গাটা অন্ধকার, চাঁদের আলো পৌঁছচ্ছে না। তিনি মানে প্রচন্ড তীব্র যোচনায় দেখছেন নিচের অংশটা, যে সাদা শাড়ি পরা, এখানে কিন্তু মনে হচ্ছে মানে পিঠের কাছ থেকে তিনি আর দেখতে পাচ্ছেন না, এরকম মনে হচ্ছে অন্ধকারে। তিনি আরেকটু হেঁটে গেলেন কাছে, তার কাছে মনে হচ্ছে অন্ধকারের মধ্যে অভাবটা কোন মিলেমিশে আছে, শুধু নিচের শাড়ি পরা অংশটা দেখতে পাচ্ছেন। তো তিনি যখন সেখানে পৌঁছেছেন, তার সাথে দূরত্ব হবে বেশি হলে 15 ফুট বা 20 ফিট এরকম দূরে, বেশ অন্ধকার। তিনি কনকনা গলা ভালোই শুনতে পাচ্ছেন। তো তিনি এক সময় সেখান থেকে ডাক দিলেন, এই যে এরকম 2বার ডাকলেন। তো ডাকার পর দেখলেন সেই নারী মূর্তির খনখনা গলার গান থেমে গেছে, এবং পেছন থেকে মানে পেছন ফিরেছিল, মনে হলো ঘুরে দাঁড়ালো, এবং সেই নারী মূর্তি তাকে সেই খনখনা বলল, কে? তো তিনি তখন উত্তর দিলেন, আমি ইসমাম আলী, আপনি কি এখানে থাকেন? তখন তিনি আবার সেই যে খনখনে গলায় একটা হাসি। তিনি একটু অবাক হলেন যে ব্যাপারটা কি, তার কথায় হাসছে কেন। এবার তিনি দেখলেন নারী মূর্তিটা হেঁটে আসছে, তার দিকে কাছে আসছে। আর তিনি দেখতে পাচ্ছেন যে তিনি যতটুকু দেখেছিলেন কাঁধ পর্যন্ত বেরিয়ে এলো আলো, তো মনে হচ্ছে যে বাকি চেহারাটা অন্ধকার রয়ে গেছে। এবার হঠাৎ করে ইসমাম আলীর সারা শরীর বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল, কারণ তিনি দেখলেন নারী মূর্তিটা সেই অন্ধকার থেকে চাঁদের আলোয় বেরিয়ে এলো, এবং তার ঠিক গলার উপর থেকে কোনো মাথা নেই, শুধু একটা শরীর ধড় হেঁটে বেরিয়ে এসছে সে অন্ধকার থেকে, এবং খনখনে গলার একটা হাসি তিনি শুনতে পাচ্ছেন। ইসমাম আলীর একদম পায়ের নখের থেকে মাথার চুল পর্যন্ত একটা বিদ্যুতের মতো স্রোত বয়ে গেল ঠান্ডায়, এবং তিনি কিছুই বুঝতে পারছেন না। তিনি দেখছেন যে একটা হালকা পাতলা নারীর গড়ন চলে এসছে হেঁটে, এবং খুব সুন্দর ছন্দ নিয়ে হেঁটে আসছে, কিন্তু তার ঠিক ঘাড়ের উপর থেকে মাথাটা নেই। ইসমাম আলী আসলে আর ভাবতে পারলেন না কিছু, তার আসলে আর ভাবার কিছু ছিল না। তিনি সেখান থেকে পড়ি মড়ি করে মানে উঠলে পাশটা দৌড় দিলেন। তিনি তার কিছুক্ষণ তিনি পেছনে শুনছেন হাসিটা ওর উচ্চ কণ্ঠে হচ্ছে, এবং তিনি ছেড়ে দৌড়ালেন, মানে তার আসলে কোনো খেয়াল নেই। তিনি হাঁচড়ে পাঁচড়ে দৌড়ে এসে কোনো মতে বারান্দায় পড়ে কিভাবে যে দরজায় বাড়ি দিয়ে তিনি ভিতরে ঢুকেছেন তাও বলতে পারবেন না। তিনি দরজাটা লাগিয়ে দিলেন, দরজাটা লাগিয়ে তিনি এক লাফে বিছানায় উঠলেন, এতে টেনে বিছানার চাদর টাদর যা ছিল গায়ের উপর টেনে নিলেন, এবং ভয়ে থরথর করে কাঁপতে থাকলেন। তার আর কোনো মানে সেন্সই নেই, তিনি থরথর করে কাঁপছেন, তার আর কিছু মনেও পড়ছে না। তিনি এমনকি হিত জ্ঞান এমন ভাবে হারিয়েছেন যে তিনি কথাও বলতে পারছেন না, তিনি যে দোয়া পড়বেন সেটা ভাবতে পারছেন না। কতক্ষণ সময় গেছে তিনি বলতে পারবেন না। এক সময় তার মনে হলো যে তার আসলে সেন্স নাই, তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেছেন, শরীর অসাড় হয়ে গেছেন, ঠান্ডা বেড়ে গেছে, আলো নেই রুমের মধ্যে, হ্যারিকেনের যে আলো। এর মাঝে তিনি শুনলেন তার ঠিক দরজার সামনে সেই যে জানলা খোলা ছিল সেখানে দাঁড়িয়ে সেই খনখনে গলায় বলছে, এই যে কি ব্যাপার। তিনি আর কোনো কথা বলতে পারলেন না, তার গলা দিয়ে অস্ফুট শব্দ বেরোচ্ছে, আর কোনো কথা নেই, তার কণ্ঠ দিয়ে অস্ফুট শব্দ বেরোচ্ছে, তিনি কিছুই বলতে পারছেন না। তিনি শুধু গো গো করছেন ইসমাম আলী, আর কোনো মানে তার মুখ দিয়ে আর কোনো কথাই নেই, তিনি গো গো করছেন। এবং তিনি কিছুক্ষণ পরে শব্দ পেলেন, তার রুমের ভিতরে একটা নুপুরের শব্দ, মনে হচ্ছে নুপুর পায়ে হেঁটে আসছে, ছিপ 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 ছিপ।
একদম তার বিছানার পাশে এসে দাঁড়ালো। তিনি সেই ক্ষণক্ষণে গলায় শুনলেন, এই যে কি কথা বলবেন না। ইসমাম আলীর আর কিচ্ছু মনে নেই, তিনি মানে জ্ঞান হারিয়ে ফেলেছেন তখন। তো তার যখন জ্ঞান ফিরল সকালবেলা, তখন দিনের বেলা, এবং তিনি প্রচন্ড দরজার মধ্যে শব্দ হচ্ছে, ধুমধার শব্দ। এই শব্দে তার হুঁশ ফিরল, তিনি মানে জ্ঞান ফিরল এবং তাকিয়ে দেখছেন দরজা ভেঙে ফেলার উপক্রম। বাইরে থেকে কেয়ারটেকারের মানে শোরগোল, সাথে আরো দু একজন মানুষ আছে। তো তারা প্রায় দরজা ভেঙে ফেলবে। ইসমাম আলী উঠে গেলেন বিছানা থেকে, উঠে দরজা খুললেন। তারা ঢুকলেন, ঢুকে সেই কেয়ারটেকার বলছে, স্যার আপনার কি হয়েছে, আপনি কেন, কি হয়েছে, আপনি দরজা খুলেন না কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম, আপনি মানে এখান থেকে জানলা দিয়ে দেখতেছে আপনি কেমন করে পড়ে আসছেন চাদর টাদর গায়ে দিয়ে, ভয়ঙ্কর একটা ব্যাপার। ইসমাম আলী বললো যে আমি ভয় পাইছি কালকে। তো বলে যে কি হয়েছে, আপনি বেরিয়েছিলেন বাসার থেকে না বেরিয়ে না করছি? তখন তিনি বলেন যে হ্যাঁ বেরিয়েছিলাম। বলে এই তো আপনি এর জন্যই ভয় পেয়েছেন, না বেরোলে আর ভয় পেতেন না এখান থেকে, আর দরজা জানা লাগাই দিয়ে শুতেন এখানে, আপনাকে ভালো মতন বলছি আমি। ইসমাম আলী বললেন যে ঘটনাটা কি বাবা, বলো তুমি আমাকে, কেন এখানে ভয়ের এই ব্যাপারটা? তো তো বলবে না। তো এক সময় সেই সাথে যে লোক ছিল তাদের মধ্যে থেকে একজন বলে আসলো, আর দুইজন লোক ছিল কেয়ারটেকার সাথে, আরে স্যার জানেন না আপনি, এখানে তো এই ডাক বাংলোতে এক এরকম ম্যাডাম আসছিল এখানে বেড়াইতে। তো সেখানে তিনি গেছিলেন, এখানে চা বাগানের এখানে ঘুরতেন। তো বেড়াচ্ছেন, তিনি ঘুরছেন, এবং তার সাথে তার সাহেবও ছিল। তো তার সাহেব কোন একটা কারণে বাইরে যায়, ওই দিন তার কাজ পড়ে একটা, তিনি রাতটা একা ছিলেন এখানে। এখানকার কিছু খারাপ মানুষ এসে তাকে মানে হত্যা করে আর কি, তাকে অত্যাচার করে, তাকে হত্যা করে, এবং হত্যা করার পরে তাকে ডিক্যাপিটেট করে ফেলে, তার ধর থেকে মাথা আলাদা করে তার শরীরটা ফেলে রেখে যায় এখানে, এবং তার মাথাটা চা বাগানের মাথার কোথাও ফেলে দেয়। তো এরপর থেকে অনেকে ভয় পায়, অনেকেই রাতের বেলা এরকম দেখতো তাকে। বেশ অনেকদিন পর থেকে এটা শুরু হয়, অনেকেই তাকে দেখতো এরকম ধর ছাড়া নারী একটা হাঁটতেছে। এবং অনেকেই আবার দেখা গেছে যে চা বাগানের মধ্যেই দেখা যায় একটা মাথা শুধু ভেসে বেড়াচ্ছে চা বাগানের বিভিন্ন জায়গায়। তো এটা অনেকে দেখে, তো মানুষ ভয় পায় বিভিন্ন রকম, আরো অনেক ভূতের কাণ্ড এখানে ঘটে। তো ইসমাম আলী ভয় পেয়ে যায়। ইসমাম আলী বলে যে আপনারা কি কখনো চেষ্টা করেন এই জিনিসটাকে সুরাহা করতে, ঝাড়াইতে? এসে বলে আসলে ডাক বাংলোতে এসে এরকম কি করতেও চায় না, আমাদের আশেপাশে সেরকম কোনো আলেম কেউ পাওয়া যায়নি, আমরা মানে খুঁজে দেখি নাই, আসলে চেষ্টাই করা হয়নি, আসলে জিনিসটাই এরকম রয়েছে। যারা আসে রাতের বেলা দেখা যায় চুপচাপ থাকে, অনেকেই আছে যে চুপচাপ থেকে যায়, অনেকে বিভিন্ন রকমের শব্দ শুনে, অনেকে দেখে, অনেকে এরকমই করে। তা আমরা মানা করে দিই বেরোইতে। তা আপনি তো বেরোইছেন, বের হয়ে এরকম দেখছেন। ইসমাম আলী প্রচন্ড ভয় পায়, তিনি বলেন যে আমি এখানে আর থাকতেছি না। তো তিনি ওই দিনই গোছায় ওখান থেকে বেরোয় যান, এবং তিনি খুঁজে সেখানকার চা বাগানের এই চা বাগানের এই সাইডে না, আরো অন্য দূরে আর কি একটা টি স্টেট ছিল, সেখানকার সেই ম্যানেজারের সাথে তার মানে পরিচয় ছিল, টুকিটাকি কথাবার্তা বলে সেখানে যে ওঠেন। এবং সেখানে যে উঠে তিনি ওই দিন রাতেও আসলে ভয় তার মনে তাড়া করেই ফেলে, তিনি বিভিন্ন সময় ভয় পেতে থাকেন চুপচাপ। তো টি স্টেটের যে ম্যানেজার ছিলেন তিনি তার সাথে মানুষ রেখেছিলেন সেখানে, তাদের থাকার যে জায়গাটাতে সেখানে মানুষ ছিল। তারা সেখানে যিনি ছিলেন তিনি বলেন যে আসলে ইসমাম ভাই, আপনি মনে হয় মানসিক ভাবে একটু মানে ভেঙে পড়ছেন, আপনার মনে হয় আসলে এখানে এই টাইমটাতে এখন ভ্যাকেশন আর নেওয়া উচিত না, আপনি চলে যান, কালকেই চলে যান, পরে এক সময় আসবেন, সুন্দর করে বেরিয়ে যাবেন, আমাদের এখানেই আসবেন, অধিকার যাওয়ার দরকার নেই। তো যাই হোক, ইসমাম আলী সাহেব চলে গিয়েছিলেন, তখন পরদিনই শহরে ব্যাক করে ঢাকায় চলে গিয়েছিলেন। তো তার জীবনে নাকি এটা একটা দুঃসহ স্মৃতি, এবং এত ভয় পেতেন তিনি বলার মতো না। তিনি ইনফ্যাক্ট পরবর্তীতে বিয়ে করার পর নাকি তার স্ত্রীকে দেখেও রাতে ভয় পেয়েছেন অনেক সময়। তো এটা ছিল কাহিনী। গত সপ্তাহে আমি নেত্রকোনার বিরিশিরিতে ঘুরতে গিয়েছিলাম। তো আমি যেখানে যাই না কেন চেষ্টা করি ভয়ঙ্কর ভয়ের ঘটনা সংগ্রহ করবার জন্য। তো একটা ঘটনা আমি শুনতে পেয়েছিলাম একটা অটো রিক্সার ড্রাইভারের কাছ থেকে। আমি সারাদিনের জন্য একটা অটো ভাড়া করে বেরিয়েছি দিকে, এবং ঠিক করে যে সেই অটোটা নিয়ে আমি বিকেল পর্যন্ত ঘুরবো। তো ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা সেই অটোর পিছনের অংশে বসেছিল, এবং আমি সেই ড্রাইভার আঙ্কেলের পাশেই বসি। তো তিনি আমাকে একটা ঘটনা শেয়ার করেন। তো শুরুতে বলতে চাই যে আমি ওনাকে অনেক জিজ্ঞাসা করি, কিন্তু তিনি আসলে বলতে চাচ্ছিল না।
কারণ ওনার ধারণা ছিল আমি ঘটনাটা বিশ্বাস করব না। কিন্তু অনেক বলার পরে তারপর তিনি আমাকে ঘটনাটা শেয়ার করেন। জানি না আপনাদের কতটা ভয় লাগবে। তো বিরিশিরি থেকেই একটা রাস্তা আছে, যেটা হচ্ছে শিবগঞ্জের রাস্তা বলে, এটা হচ্ছে নদীর ওপারে, মানে সোমেশ্বরী নদীর ওপারে শিবগঞ্জ একটা রাস্তা আছে। তো সেই রাস্তায় অটোরিকশাই বেশিরভাগ চলে, এছাড়া ট্রাক বা অন্য জাতীয় কোনো কিছুই চলে না। তো কথা প্রসঙ্গে আমি সেই অটো ড্রাইভারকে বললাম যে আঙ্কেল, আপনি যে এরকম এখানে অটো নিয়ে যাওয়া আসা করেন, রাত কয়টা পর্যন্ত চালান? তো উনি বলছে যে মাঝে মাঝে আমি দিনের বেলা চালাই, আর বেশিরভাগ সময় সন্ধ্যার পর আমি চালানো শুরু করি এই জায়গাটায়, এবং রাত 10-11টা পর্যন্ত চালাই। তো কথা প্রসঙ্গে তিনি আমাকে বলেন যে একটা ঘটনার সাথে ঘটেছিল, যেটা 2019 সালের শীতকালে। তো উনি সেদিন নাকি এরকম বিকেল 5টার দিকে অটো নিয়ে বের হয়। তো রাত্রে 9টার দিকে ওনার অটোর চার্জ প্রায় শেষের দিকে। তো ওনার একটা অভ্যাস ছিল যে ওনার বাড়ি থেকে প্রায় 15 মিনিটের দূরত্বে একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজে তিনি রাতে অটোটা চার্জ দিয়ে তারপর তিনি আবার তার বাসায় ফিরে আসতেন, এবং সকালে তিনি আবার সেই অটোটা নিয়ে আসতেন। তো সেদিনও ব্যতিক্রম ছিল না। তিনি প্রায় রাত্রে এরকম 9:30 কি 10টার দিকে অটোটা নিয়ে সেই গ্যারেজের এখানে যান, এবং চার্জ দিয়ে তিনি আবার হেঁটে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। বাড়িতে হেঁটে আসতে প্রায় 20-25 মিনিটের উপর লাগবে। তো তিনি 5 মিনিট হাঁটার পর প্রচণ্ড কুয়াশা, দেখছেন রাস্তায় কেউ নাই। তো ওনার কেন জানি একটু ভয় ভয় লাগছিল। এই শীতের মধ্যেও ওনার হঠাৎ একটা গরম একটা বাতাস মানে ওনার সামনে দিয়ে গেল। তিনি আচমকা দেখতে পান সামনে চাদর পর একটা লোক হেঁটে আসছে। যখন ওনার কাছে হেঁটে আসছে, তিনি একটা জোরে সালাম দেন। সালামের উত্তরও আসে, এবং দুজনই মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যায়। তিনি যখন লোকটিকে লক্ষ্য করেন, তিনি দেখেন যে তার পাশের বাড়িতেই আবুল মিয়া, এটা মানে সেই লোকটার নাম নাকি ছিল আবুল মিয়া, তার পাশের বাড়িতেই থাকতো। তো তখন সেই ড্রাইভার আঙ্কেল তিনি বলছে যে, এই আবুল মিয়া, তুমি এত রাতে এখানে কী করো? তখন তিনি উত্তরে বলে, না না, এই সামনে মসজিদটা যেতেছি, আশা পড়বো। তারপর সেই অটো ড্রাইভার আঙ্কেল তিনি নাকি 1 মিনিটও হয় না, 30 সেকেন্ড কি 40 সেকেন্ড সামনে দূরত্বে যায়, এবং তিনি গিয়ে হঠাৎ ভাবতে থাকে, আচ্ছা এই আবুল এই 10টা 10:30 থেকে রাতে মসজিদে গিয়ে কী করবে? এখন কি কোনো নামাজের জামাত আছে নাকি? সঙ্গে সঙ্গে তিনি পিছে ফিরে দেখে কেউ নাই। তখন তিনি কিছুটা অবাক হয়ে যায়, ভাবে যে হয়তো বেশি কুয়াশা, এর জন্য হয়তো তিনি দেখতে পাচ্ছেন আবুলকে। তারপর আধা ঘন্টা পর এরকম গিয়ে উনি ওনার বাসায় গিয়ে পৌঁছায়। বাসায় গিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতার শিকার হন এই অটো ড্রাইভার আঙ্কেল। আমি ওনার নাম নিচ্ছি না, কারণ তিনি তার নাম প্রকাশ করতে আমাকে মানা করেছে। যাই হোক, বাসায় গিয়ে তিনি দেখেন পাশের বাড়ির আবুল মিয়া নাকি আরও 1.5 থেকে 2 ঘন্টা আগে মারা গিয়েছে, এবং তার লাশের খাটিয়া আনার জন্য কয়েকজন লোক গিয়েছে মসজিদে। তো সেই অটো ড্রাইভার আঙ্কেল আমাকে বলে যে, ভাতিজা, এটা আমি বুঝি নাই যে আসলে কী ঘটছিল। আমি যাকে কিছুক্ষণ আগে দেখলাম, আধা ঘন্টা আগে যে আমার সাথে রাস্তায় দেখলো, স্পষ্ট আমি তার চেহারা দেখছি, আর আমি বাড়িতে এসে শুনি যে ওনাকে আরও 1.5-2 ঘন্টা আগে মারা গেছে। এটার উত্তর তিনি আজও খুঁজে পান না। তো এরকম একটা ঘটনা আমি সংগ্রহ করেছিলাম। যাই হোক, এখন আমি সামির আনসারে চলে যাচ্ছি আরেকটি ঘটনায়। যেই ঘটনাটা আমি শেয়ার করব, এটা শুভ ভাই পাঠিয়েছেন নরসিংদী থেকে। ওনার দাদুর মুখ থেকেই তিনি এই ঘটনাটা শুনেছেন, এবং উনি বলেন যে ওনার দাদুরই এক বন্ধু আছে, তার সাথেই আসলে তার ফ্যামিলির সাথে আসলে ঘটনাটা ঘটে। এটা 80-র দশকের একটা ঘটনা হবে। তো যার সাথে ঘটনাটা ঘটছে তার ফ্যামিলিকে আমি দাদু হিসাবে সম্বোধন করছি এই ঘটনার মাধ্যমে, যেহেতু আমাকে শুভ ভাই সেভাবে পাঠিয়েছে। তো সেই দাদু তিনি নাকি হাটে, তখন সে আমলে মুড়ি বিক্রি করতো। তো ওনার এরকম হাটে যাওয়া লাগতো শনিবার এবং মঙ্গলবার। তো একদিন শনিবার বিকেলে ওনার স্ত্রী ওনার বড় ছেলেকে বলে যে, বাজারে যা, তোর বাবার সাথে একটু মুড়ি বিক্রি করে আয়, একটু সাহায্য কর। তো এরকম বড় ছেলে নাকি মুড়ি বিক্রি করতে যায় বাবার সাথে, এবং মুড়ি বিক্রি করে তারপর
সেই দাদু ওনার বাড়ির জন্য হয়তো কিছু মাছ শাক সবজি দিয়ে দেয় এবং দিয়ে বলে যে দেখ এখানে বড় বড় তাজা শৈল মাছ আছে, তো তুই এই মাছের প্যাকেটটা বাম হাতে নিবি আর সবজির প্যাকেটটা ডান হাতে নিবি, এরপর তুই বাসায় যা। তো তারপর সেই ওনার বড় ছেলে সেটা নিয়ে উনি নাকি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এবং হেঁটে বাড়ির কাছাকাছি অবস্থায় যেতে একটা জায়গা ছিল, সেই জায়গাটা নাকি বেশ ঘন গাছপালা থাকে সেখানে এবং সেই জায়গাটা নাকি অনেকে বলে ভালো না। যাই হোক, তো সেখানে একটা তেঁতুল গাছও নাকি ছিল। লোকে বলে এই তেঁতুল গাছে নাকি 3টা জিন থাকে। যাই হোক, তো সেই বড় ছেলে তিনি যখন এখানে আসে হঠাৎ ওনার বাম হাতটা ব্যথা করছিল। তিনি বাম হাত থেকে ডান হাতে সেই মাছের প্যাকেটটা নেয় এবং সবজির ওই প্যাকেটের ওজনটা একটু কম ছিল দেখে তিনি আবার সেটা বাম হাতে নেয়। যখন তিনি তেঁতুল গাছটা পার হবে তখন পিছন থেকে কেউ যেন ওনাকে ডাক ছিল এবং বলছিল যে ব্যাগটা রাইখা যা, মাছের ব্যাগটা রাইখা যা, এটা নিস না। তখন নাকি সে দাদুর বড় ছেলে বেশ ভয় পেয়ে যায় এবং তিনি একটু জোরে হাঁটা শুরু করে। যখন 1 মিনিট হাঁটার ঠিক একটা পর্যায়ে তিনি মানে ভাবতে থাকে যে কেউ মনে হয় ওনাকে মারলো পিছন দিয়ে। ক্ষণিকের মধ্যে তিনি গালে একটা ব্যথা অনুভব করে। তারপর দৌড়িয়ে তিনি তখন তার বাসায় এসে পড়ে এবং বাসায় এসে তার মাকে বলে যে মা, আমার পিঠটা জ্বলতেছে আর গালটাও জ্বলতেছে। তখন ওনার মা দেখছে যে ওনার গালে কেউ যদি থাপ্পড় মারে আঙ্গুলের ছাপ থাকে সেরকম আঙ্গুলের ছাপ এবং পিঠেও ঠিক একই অবস্থা। ওনার মাকে তিনি সব কথা খুলে বলে এবং ওনার মা পিঠে এবং গালে ওনাদের কিছু ঝাড়ফুঁক দিয়ে মানে তেল দিয়ে মালিশ করে দেয়। তারপর তো সেই দাদুর বড় ছেলে তিনি ঘুমায় যায় এবং তিনি আসার পরও সব ঘটনা শুনে তো উনি ভাবে যে যদি সিরিয়াস কিছু হয় তাহলে হয়তো কোনো একটা কবিরাজ দেখাবে। সকালে যখন ঘুম থেকে সে দাদুর বড় ছেলে উঠে তখন নাকি তার প্রচণ্ড জ্বর এবং আস্তে আস্তে নাকি খারাপ দিকে যাচ্ছিল। তারপর তড়িঘড়ি করে কবিরাজ আনা হয়। কবিরাজ নাকি এসেই বলে যে আমি কিছুই করতে পারবো না, এই ছেলের তো সর্বনাশ হবে, আর ব্যাগটা তো দিয়ে দিলি পারতা, তোমার কাছে মাছই তো চাইছে, আর কিছু চাইছে। বাড়ির সবাই নাকি এটা শুনে অবাক, কারণ কবিরাজকে নাকি তখন কিছু বলাই হয়নি। কবিরাজ নাকি নিজের থেকে সব কিছু বলে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে কবিরাজ তুলেছে এবং সে বলে যে না, এর চিকিৎসা আমি করতে পারবো না, আর এর অবস্থা খুবই খারাপ, ও বাঁচে কি না এটা দেখেন। তখন সেই দাদু এবং ওনার পাশের বাড়িতে আরেকজন ছিল আত্মীয়, সেই আত্মীয় মিলে সেই দাদুর বড় ছেলেকে একটা ঠেলা গাড়িতে করে পুরো গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে যেতে যেতেও নাকি প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যায়। কিন্তু দাদু চিকিৎসা করা অবস্থায় তখন মারা যায়। দাদুর বড় ছেলে মারা যায়। দাদুর মানে বড় ছেলে চিকিৎসা করা অবস্থায় তো বড় ছেলেটা মারা যায়। তো তারপর নাকি হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয় এবং দাদু তো পুরো মন ভেঙে যায়। তিনি খুবই কান্নাকাটি শুরু করে। তাও বাড়িতে তখন তো জানানোর মতো কোনো ব্যবস্থা নেই। অনেক কষ্ট করে তখন দাদু ওই ঠেলা গাড়িতে ঠেলে ওই আত্মীয় যে ছিল তাকে নিয়ে ওই ওনার ছেলেটাকে ঠেলা গাড়িতে শোয়ায় পরে এরকম বাড়ির দিকে রওনা দেয় এবং বাড়ির দিকে রওনা দেওয়ার পর তো খুব কান্নাকাটি শুরু হয় বাড়িতে। তারপর ছেলেটাকে দাফন দিয়ে দেওয়া হয়। তো দাফন দিয়ে দেওয়ার পর হঠাৎ রাতে যখন না বাড়ি ফিরে তখন নাকি দমকা বাতাস শুরু হয়। এমন অবস্থা যে টিনের চাল নাকি উড়ে নিয়ে যাবে এরকম একটা অবস্থা। তার পাশাপাশি ঢিলাঢিলি শুরু হয় সেই বাড়িতে। একদিকে তো নাকি ওনাদের ছেলে মারা গেছে, সবার মন খারাপ, তার পাশে এরকম কিছু অদ্ভুত ঘটনা নাকি ঘটছিল। প্রচণ্ড ঢিলাঢিলি হচ্ছে চালের উপর। কিন্তু শুধু ওনাদের বাড়ির এখানটাতেই নাকি প্রচণ্ড বাতাস হচ্ছিল এবং ঢিলাঢিলি হচ্ছিল, কিন্তু এর বাইরে নাকি কিছুই ঘটে নাই। এরপর কোনো রকম সেই রাতটা তারা পার করার পরের দিন আরেকটা সমস্যা ঘটে। সমস্যাটা ঘটে যে ওনাদের যে বাড়িতে আরেকটা মেয়ে ছিল, মানে ওনাদের যে আরেকটা মেয়ে মানে দাদুর যে আরেকটা মেয়ে ছিল, সেই মেয়েটার নাকি শরীর খারাপ হতে থাকে এবং খারাপ হওয়ার একটা পর্যায়ে দাদু দেখছে যে ওনার ছেলের মতোই সিমটম, হঠাৎ করে জ্বর। তো তখন ওনারা এরকম জিন ভূত পেতে এগুলো বিশ্বাস করতো। তখন আবার আরেকটা কবিরাজকে আনা হয়। কবিরাজ এবার এসে বলে যে দেখেন, আপনার ছেলেটাকে তো খাইছে, মেয়েটারাও কিন্তু খাবে, আর এখানে 3টা জিন আছে, এগুলো যদি শেষ করতে না পারেন তাহলে কোনো লাভ হবে না। তখন
দাদু ভয় পেয়ে যায় প্রচণ্ড, এবং তিনি কবিরাজের কথা অনুযায়ী কিছু রিচুয়াল নাকি করেন, এবং কবিরাজও তো কিছু ঝাড়ফুঁক বা যা দেওয়ার দিয়ে যায়। কিন্তু 4 দিন না 5 দিনের মাথায় মেয়েটাও মারা যায়। সেই দাদু এবং ওনার স্ত্রী পুরো একা হয়ে যায়, এবং তারপর থেকে নাকি ওনারা নাকি বেশ পাগল প্রায় অবস্থা হয়ে যায়। তো সেই দাদুরই বন্ধু ছিল এই শুভ ভাইয়ের দাদু, তিনি এই ঘটনাটা নিজের চোখে শুনে, সেই দাদু শুভ ভাইয়ের দাদু নিজের চোখে দেখেছেন যে ওনার বন্ধুর ফ্যামিলিতে আসলে কী হয়েছিল। তো এই পাগল হওয়ার পিছনেও নাকি অনেক কারণ ছিল, নাকি জিনদের নাকি কারণ ছিল। পরবর্তীতে ওনারা জানতে পারে যে আসলে কোনো একটা খারাপ জিন হয়তো কিছু একটা চেয়েছিল, এবং সেটা ওই দাদুর বড় ছেলের কাছে চেয়েছিল, এবং না পাওয়ার কারণেই আসলে এত বড় ক্ষতি একটা সেই পরিবারের সাথে ঘটে যায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করছি এটি একটি গ্রামের ঘটনা। আমি আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। সময়টা শীতের রাত, সময় তখন প্রায় 11টার কাছাকাছি। চারদিকে কুয়াশায় ঢেকে গেছে, বাতাস এমন এক নিস্তব্ধতায় পৌঁছে গেছে যেন পৃথিবীটা হঠাৎ করেই থেমে গেছে। দূরে বাঁশঝাড়গুলো অদ্ভুত অদ্ভুত রকমের ছায়া ফেলে রেখেছে মাটির ওপর, যেন মনে হচ্ছে ভুতুড়ে কোনো একটা জগৎ সৃষ্টি করে রেখেছে। সেই রাতেই বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন আমার বন্ধু রাশেদের বাবা কামরুল হোসেন এবং তার ছোট ফুপু নাসিমা বেগম। তাদের বাড়ি ফিরতে হলে বিশাল একটা ফসলের মাঠ পার হয়ে আসতে হয়, যেটা দিনের আলোতে সাধারণ হলেও রাতের বেলায় যেন অন্য এক জগতের রূপ নেয়। এমন একটা দৃশ্য, যে দৃশ্য দেখে স্বাভাবিক মানুষও ঠিক থাকতে পারবে না। মাটিতে পা রাখার পর থেকেই তারা বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। মনে হচ্ছে কিছু একটা তাদেরকে তাড়া করছে। হাওয়া বইছে কিন্তু কোনো শব্দ নেই, এমনকি নিজের পায়ের শব্দটাও যেন মাটির নিচ থেকে কেউ শুষে নিচ্ছে। তবুও তারা হাঁটতে লাগলেন নিজেদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি তো ফিরতেই হবে। তারপর হঠাৎ করেই তার ছোট ফুপু থেমে গেলেন। তার চোখ স্থির হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। তার বাবা কামরুল হোসেন বললেন, কি হয়েছে? ঠিক তখনই তারা দেখতে পারে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা সাদা গরু। কিন্তু সেটা সাধারণ গরু নয়, তার শরীরের রং এতটাই সাদা যেন অন্ধকারের ভিতরে জ্বলছে, আর চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির, গভীর, আর ভিতর থেকে যেন লালচে আলো বের হচ্ছে। কামরুল সাহেব এবার একটা ঢিল তুলে ছুঁড়ে মারলেন সেই সাদা জন্তুটার দিকে। ঢিলটা গিয়ে পড়ল ঠিক সেই গরুটার পাশে, কিন্তু শব্দ হওয়ার সাথে সাথেই গরুটা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। সেই মুহূর্তে তাদের মনে হলো ওটা গরু নয়, একটা অন্য জিনিস, যা গরুর রূপ নিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। তারপর যেটা ঘটলো সেটা আরও বেশি ভয়ানক। গরুটি দৌড়ে পালালো না, বরং ধীরে ধীরে তাদের দিকে হাঁটা শুরু করলো। তার পা মাটিতে পড়ছে না, কিন্তু শব্দ হচ্ছে। প্রতিটি পা ফেলার সাথে সাথে চারপাশের কুয়াশা যেন ঘন হয়ে উঠছে। পৃথিবীটা যেন আরো বেশি ভয়ানক হয়ে উঠছে। হঠাৎ করেই গরুটি মাঝ পথে থেমে গেল। আমাদের থেকে প্রায় 50 হাত দূরত্ব হবে। মাথাটা কাত করে এমনভাবে তাকালো যেন আমাদের দিকে কোনো মানুষ তাকিয়ে আছে। নাসিমা ফুপুর গলা একদম শুকিয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, ভাই, এটা ঠিক না। তারপর এই গরুটার শরীর কাঁপতে শুরু করলো, যেন ভিতর থেকে কেউ সেটাকে ছিঁড়ে দুমড়ে মুচড়ে ফেলে দিচ্ছে। আর এক মুহূর্তের মধ্যে সেটা কুয়াশার মধ্যে একদম মিশে গেল। সেটা কি ছিল দুজনের চিন্তা করার সময়ও নেই, কারণ তাদেরকে বাড়ি ফিরতে হবে। তারপর একটা বৃদ্ধ নারী, সাদা শাড়ি পরা,
মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঠিক যেখানে গরুটা মিশিয়ে গিয়েছিল। তার চুলগুলো অস্বাভাবিকভাবে লম্বা, মুখ ঢেকে রেখেছে। তারা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কোনো শব্দ নেই, শুধু দূর থেকে কুকুর হঠাৎ চিৎকার করে উঠল। কামরুল সাহেব কিছু বলতে চাচ্ছিলেন, ঠিক তখন এই বৃদ্ধ মাথা তুলে তাকালো। তার চোখ একদম ফাঁকা, কোনো মনি নেই চোখের ভিতরে, শুধু সাদা অংশ আর ঠোঁটে এক ধরনের বিকৃত হাসি। এক পলকের মধ্যেই সব কিছু যেন বদলে গেল। তারা দৌড়ে বাড়ির দিকে ছুটতে চাইল, বুক ধরপড় করছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। বাড়ির কাছে পৌঁছতেই তারা থপ করে থেমে গেল। বারান্দাটা দেখতেই তারা আরো বেশি ভয় পেয়ে গেল, কারণ তাদের বাড়ির বারান্দায় সেই বৃদ্ধ বসে আছে। একবারে সে পানের বাটা খুলে বসে আছে, ধীরে ধীরে পান চিবাচ্ছে। ঠোঁটের কোণে লাল রং জমে আছে, কিন্তু সেটা পান না রক্তর মতো লাগছিল। মনে হচ্ছিল কারো গোশত চিবিয়ে খাচ্ছে। তারপর নাচিমা কাঁপতে কাঁপতে বললেন, আপনি কে? আমাদের বাড়িতে? বৃদ্ধ কোনো উত্তর দিল না, ধীরে ধীরে মাথা তুলল। তারপর যা ঘটলো সেটা মানুষের চোখে দেখা সম্ভব না। সে আস্তে আস্তে দাঁড়ালো, কিন্তু তার পা মাটিতে ছোঁয়নি। মাটির ওপর সে দাঁড়িয়ে আছে। সে আস্তে আস্তে দাঁড়ালো এবং ভাসমান অবস্থায় আমাদের সামনের দিকে এগিয়ে এলো। তার মুখে সেই বিকৃত হাসিটা যেন লেগেই আছে। তারপর খুব নিচু কর্কশ কণ্ঠস্বরে বলল, তোমরা আমাকে ডেকেছিলে। এই কথাটা শুনেই নাচিমা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল। কামরুল চাচা পিছনে গিয়ে হোঁচট খেলেন। তার মনে পড়ে গেল মাঠে ঢেল ছোড়ার সময় তিনি মনে মনে বলেছিলেন, দেখি তো কে আছে। সেই চ্যালেঞ্জটাই হয়তো নিয়ে নিয়েছে সেখানকার থাকা জিনগুলো। ভয়ে পাগলের মতো দৌড়ে তিনি পাশের গুড়ের চুলার দিকে গেলেন। সেখানে কয়েকজন মানুষ ছিল। সবাই মিলে ফিরে এসে নাসিমাকে উদ্ধার করলো, কিন্তু আশ্চর্য বিষয় হলো তখন বারান্দায় কেউ ছিল না, শুধু পানের বাটা খোলা আর ভিতরে লাল রং কিছু লেগে আছে। মনে হচ্ছে একটু আগেই কেউ এটাকে ধরেছিল। সেই রাতের পর নাসিমা 3 দিন পুরো জ্বরের মধ্যে ছিল। মাঝে মধ্যে তিনি ঘুমের মধ্যে বলতেন, কিন্তু সেই কণ্ঠটা তার ছিল না। তিনি বলতেন, আমি তোদের ছাড়বো না, তোদের ঘরেই থাকবো। তিনি একা থাকলেই অনুভব করতেন কেউ না কেউ তাকে ডাকছে। রাতে ঘুম থেকে উঠে দেখতেন বারান্দায় কেউ বসে আছে, কাছে গেলে কিছুই নেই। এই রকম ভাবে প্রায় এক মাস পর তিনি ঘুম থেকে উঠে পানির জন্য বাহিরে গেলেন। দরজার কাছেই এসে তিনি একদম জমে গেলেন। আবার সেই বারান্দায় সেই বৃদ্ধ বসে আছে। এবার সে সরাসরি তার দিকে তাকিয়ে আছে, মুখে রক্তিম মাখা হাসি। ধীরে ধীরে সে বলল, এবার তোর পালা। পরদিন সকালে কামরুল চাচাকে অজ্ঞান অবস্থা পাওয়া যায়। তার গলায় হালকা কিছু একটা দাগ ছিল, মনে হচ্ছিল কেউ যেন তার গলাটা চেপে ধরেছে। তারপর থেকে তিনি আর কখনো স্বাভাবিক হননি। গ্রামের মানুষ বলে সেই মাঠ এখনো আছে, কিন্তু মাঝরাতে কেউ যদি ভুল করে সেখানে যায়, মাঝে মাঝে দেখা যায় একটা সাদা গরু দাঁড়িয়ে আছে। আর কেউ যদি সাহস করে তাকিয়ে থাকে, তাহলে কিছুক্ষণ পরেই বুঝতে পারে ওটা গরু না, অন্য কিছু। এটাই ছিল ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি দেরি না করে সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের সাথেই ঘটা, 2014 সালের ঘটনা। তখন আমি যশোরে একটা জায়গায় খুব ছোটখাটো একটা চাকরি করতাম। পড়াশোনা বেশি দূর করতে পারিনি, তাই খুব তাড়াতাড়ি কাজে জড়িয়ে পড়ি। যশোরে আমি আমার 2 সহকর্মীর সাথে একটা বাড়িতে ভাড়া থাকতাম। সবকিছু খুব সুন্দর চলছিল, কিন্তু একদিন বাড়িওয়ালার সাথে একটা ব্যাপার নিয়ে ঝামেলা হয়।
আমরা যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির মালিকের সাথেই মূলত ঝামেলা হয়, যার ফলে আমরা তিনজন সিদ্ধান্ত নিলাম যে আমরা আর এই বাড়িতে থাকবো না। সিদ্ধান্ত অনুযায়ী আমরা এবং আমার দুই সহকর্মী, আমি এবং আমার দুই সহকর্মী তিনজন পরদিন সকালে ওই বাড়ি থেকে অন্য আরেকটা জায়গায় শিফট করি। আমরা কম ভাড়ার মধ্যে একটা বাড়িতে উঠি, কিন্তু সমস্যাটা হলো বাড়িটা অনেক বছর পুরনো। তবু এটা আমাদের কাছে তেমন কোনো সমস্যার কিছু মনে হয়নি। যাই হোক, প্রথম প্রথম খুব ভালোই লেগেছিল নতুন বাসাটা, কিন্তু কয়েকদিন পর থেকে শুরু হলো সমস্যা। আমরা 3 তলার একটা রুমে থাকতাম, বাড়িটা ছিল 5 তলা। একদিন যেটা হলো, আমার এক সহকর্মী 2 দিনের জন্য একটা দরকারি কাজে ঢাকায় গিয়েছিল। রুমে সেদিন আমি আর আমার বাকি আরেকজন সহকর্মী ছিলাম। তার নাম পল্লব কুমার সাহা। পল্লব হিন্দু ধর্মের অনুসারী ছিল। যাই হোক, সেদিন রাতে আমরা দুইজন খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর আমরা দুইজন বসে বসে গল্প করছিলাম। হঠাৎ পল্লব বলল, আমার ঘুম এসেছে, আমি ঘুমাতে যাচ্ছি। আমি বললাম, ঠিক আছে, তুই ঘুমাতে যা, আমার ঘুমানোর দেরি আছে। এরপর পল্লব বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি তখন ফোন নিয়ে ঘাটাঘাটি করছি। রুমের লাইট বন্ধ, পুরো রুম অন্ধকার। শুধু আমার মোবাইলের আলো ছাড়া রুমে আর কোনো আলো নেই। হঠাৎ আমি শুনতে পেলাম ওয়াশরুমে পানির ট্যাপ দিয়ে পানি পড়ার শব্দ। আমি খুব অবাক হয়ে যাই, কারণ ওয়াশরুমে পানির ট্যাপ হঠাৎ করে কিভাবে চালু হতে পারে। আমি বিষয়টাকে তারপরেও স্বাভাবিকভাবেই নিলাম। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে ওয়াশরুমের কাছে গিয়ে দরজা খুলে দেখলাম ভেতরে কেউ নেই, অথচ পানির ট্যাপ দিব্যি চলছে। আমি ভাবলাম পল্লব হয়তো ট্যাপ বন্ধ না করেই শুয়ে পড়েছে। ওয়াশরুম থেকে এসে আমিও ঘুমিয়ে পড়ি। তখন রাত 12:25। কিছুক্ষণ পরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কোনো কারণ ছাড়াই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে আমার চোখ পড়ল ওয়াশরুমের দিকে। দেখলাম একটা সাদা ছায়ার মতো অবয়ব ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। রাত তখন প্রায় 3:30টার কাছাকাছি। আমি তখন অনেক ভয় পেয়ে যাই, কারণ পল্লব আমার পাশে ঘুমাচ্ছে। তাহলে ওয়াশরুমের ভেতরে কে গেল? রুমে আমি আর পল্লব ছাড়া আর কে থাকবে? আমি সত্যিই খুব ভয় পেয়ে যাই। আমি তখন পল্লবকে ঘুম থেকে ডেকে তুলি। তারপর পল্লবকে সবকিছু খুলে বলি। আমার কথা শুনে পল্লব প্রথমে হেসে উড়িয়ে দিল। পল্লব আমার কথা বিশ্বাস করল না। কোন রকম রাতটা পার হলো। সারাদিন আমি রাতের ঘটনা নিয়ে ভাবছি, কিন্তু কোনো কারণ খুঁজে পাইনি। যাই হোক, রাতের ঘটনা নিয়ে আমি আর তেমন মাথা ঘামালাম না। কিন্তু আজকে রাতে যে আরো খারাপ কিছু আমার সাথে ঘটতে চলেছে সেটা আমার জানা ছিল না। প্রতিদিনের মতো আজকেও রাতের খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়ি। একটু আগেই শুয়ে পড়লাম। রাত তখন 11টার কাছাকাছি। আমি সাধারণত রাত 12টার পরে ঘুমাই, কিন্তু আজ একটু আগে আগেই শুয়ে পড়ি। হঠাৎ রাত 2:30টার দিকে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ায় অনেক গরম লাগছিল। আমার ঘুম হলো না। চার্জার ফ্যানটাও নষ্ট হয়ে পড়ে আছে। আমি অনেক ঘেমে গিয়েছিলাম, তাই একটু ফ্রেশ হওয়ার জন্য মোবাইলের আলো জ্বালিয়ে ওয়াশরুমে গেলাম, এবং ওয়াশরুমে ঢুকে যা দেখলাম সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। দেখলাম ওয়াশরুমে বালতির ভেতরে একটা ছোট বাচ্চা বসে আছে। একটা বিভৎস চেহারা নিয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাচ্চাটার বয়স কত হতে পারে আমি বুঝতে পারিনি, কিন্তু মনে হয়েছিল আনুমানিক 5 বছরের বাচ্চার মতো। আমি এই দৃশ্য দেখে প্রচুর ভয় পেয়ে যাই। এক পর্যায়ে বাচ্চাটা তার হাত বড় করে আমার দিকে বাড়িয়ে দিল। আমাকে অনেক জোরে একটা চড় মেরেছিল। এরপর আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরলে আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। দেখলাম আমার পাশে পল্লব বসে আছে। পল্লবকে পুরো ঘটনাটা আমি বিস্তারিত বললাম। পল্লব আমার ঘটনা শুনে বলল, এই রুমে কোনো আত্মা অথবা খারাপ কিছু রয়েছে, যেই কারণেই পরপর 2 দিন তোর সাথে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল। এরপর আমি আর পল্লব সকালে বাড়িওয়ালার সাথে এই ভয়ানক ঘটনার ব্যাপারে কথা বলতে গেলাম, কিন্তু বাড়িওয়ালা বারবার প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিল। এক পর্যায়ে বাড়িওয়ালা আমাদেরকে বলল, আপনারা চাইলে এই বাড়ি ছেড়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আপনাদেরকে কিছু বলতে পারবো না। আমরা বাড়িওয়ালার সাথে কোনো বিতর্কে না জড়িয়ে ওই বাড়ি থেকে ছেড়ে দেই। আমার আর আমার এক সহকর্মী যে ঢাকায় গিয়েছিল সেও চলে আসে। সেদিন বিকেলেই আমরা ওই বাড়ি ছেড়ে চলে আসি।
এই ঘটনার ব্যাখ্যা জানার জন্য অনেক চেষ্টা করেছিলাম। ওই বাড়ির চারপাশে মানুষের কাছ থেকে রহস্যময় ঘটনার ব্যাপারে জানার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউই তেমন কিছু বলতে পারেনি। এই ঘটনার ভয়াবহতা কেমন ছিল সেটা আমি খুব ভালো করে উপলব্ধি করেছি, কিন্তু এই ঘটনার রহস্যটা আমি এখনো মেলাতে পারিনি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ভয়ানক ঘটনা কিন্তু শোনানোর চেষ্টা করেছি। যে ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছেন আমার সবার প্রিয় আর যে রাসেল ভাই, আর যে আফনান ভাই, ডক্টর আলী ভাই, বাবু ভাই এবং আর যে শাফিন ভাই সহ আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করেছি। যে ঘটনাগুলো বাস্তব, সত্যি এবং অনেকেই এই ঘটনাগুলো জানতে চেয়েছিলেন। অনেকের রিকোয়েস্ট ছিল দাঁড়ান দিচ্ছে তাপতুন কোন পর্যন্ত ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি জানি আপনারা সবাই ভালো দলেই থাকেন। তো প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটির মাধ্যমে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। যে ঘটনাগুলো কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করেছেন আপনারা আমার সবার প্রিয় আর যে রাসেল ভাই, আর যে আফনান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই এবং আর যে শাফিন ভাই সহ আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি, কোন সিরিয়ালের ঘটনাটি, কোন রিলেটেড ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, কোন ঘটনাটি শুনে আপনি সত্যিকারের ভয় পেয়েছেন, কোন ঘটনাটি আপনার জীবনের সাথে, আপনার পরিবারের সাথে বা আপনার চেনা পরিচিত কারোর সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে কোন ঘটনাটি ছিল সেটি জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, এরকম ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত শুধুমাত্র বাছাই করা সেরা যে ভয়ানক ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো নিয়েই আমরা এপিসোড তৈরি করি। এবং আপনাদের যেই রিকোয়েস্টগুলো থাকে, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন লাশ কাটা ঘরের ঘটনা শুনতে চান, আবার অনেকেই অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চান, অনেকেই হসপিটালের ঘটনা শুনতে চান, আবার অনেকেই গ্রামের ঘটনাগুলো শুনতে চান। তো প্রিয় লিসেনার্স, এই সবগুলো ঘটনার সমন্বয়ে আমরা কিন্তু আমাদের আজকের এই এপিসোডটি তৈরি করেছি। এই এপিসোডটির মধ্যে আমরা শোনানোর চেষ্টা করেছি অ্যাম্বুলেন্সের ঘটনা, লাশ কাটার ঘটনা, গ্রাম অঞ্চলের ঘটনা এবং সব থেকে যেটা ভয়ানক ছিল সেটা হচ্ছে প্রথমের যে লাশ কাটার ঘটনাটা ছিল সেই ঘটনাটা। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো সহ আমাদের আজকের সবগুলো ঘটনা আপনাদের কাছে কেমন লাগলো, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু আগামীকাল ঠিক রাত 10টার সময় আবারও আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব এরকম অনেকগুলো ভয়ানক বাছাই করা সেরা ঘটনা নিয়ে, ইনশাআল্লাহ। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমি শাকিল আহমেদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।